আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সাথে ফিজিক্স পদার্থবিদ্যার আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের এটা সম্ভবত চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসটা হবে হচ্ছে ম্যাগনেটিজম এবং ইলেকট্রিসিটির উপরে। তো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আগেই যেমনটা বলেছি। আর আমি হচ্ছে সহকারী বেতার প্রকৌশলী হিসেবে বাংলাদেশ বেতার কুমিল্লাতে আছি, এবং আমি 43তম বিসিএস এর তথ্য প্রকৌশল ক্যাডারে আছি। তো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে আসলে কিছু কথা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু এটা 49তম স্পেশাল বিসিএস, এবং 49তম স্পেশাল বিসিএসটা ঠিক অনেক দিন পরে শুরু হয়েছে বা হচ্ছে। এর আগে অনেক দিনই এই স্পেশাল বিসিএস হয় নাই। তো অনেকের মনেই নানা রকমের প্রশ্ন আছে, অনেকের মনেই নানা রকমের চিন্তা আছে যে কিভাবে এমসিকিউ পরীক্ষাটা হবে, কিভাবে আমরা প্রিপারেশনটা নিব। যেহেতু অনার্সে আমরা আসলে এমসিকিউ পড়াশোনা করে অভ্যস্ত না, প্রত্যেকেই অনার্সে আমরা পড়াশোনা করেছি একটু থিওরিটিক্যাল বেস, ম্যাথমেটিক্যাল টাইপ ফিজিক্সে। তো যেহেতু এমসিকিউর অভ্যাস আমাদের খুব বেশি একটা নাই, সেহেতু এই এমসিকিউর প্র্যাকটিসটাও আমাদের নাই। হঠাৎ করে এমসিকিউর প্র্যাকটিস এত অল্প সময়ের ভিতরে করতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে, বা অনেকেই এটা নিয়ে খুব চিন্তিত আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে 3-4টা বিসিএস প্রিলি দেওয়ার অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা, মানে আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। পিএসসি সাধারণত যে ধরনের প্রশ্ন করে সেটা হচ্ছে মেইনলি 50-60% প্রশ্ন তারা একটু নর্মাল করে, সহজ করে, যেগুলো মোটামুটি সবাই পারবে বলে মানে মনে হয়। আর 30-40% কোশ্চেন মাঝারি, এবং 10-20% কোশ্চেন খুবই কঠিন করে, যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না। সো এগুলো নিয়ে খুব বেশি টেনসড না হয়ে আমার মনে হয় যেই 50-60% কোশ্চেন সহজ করে সেগুলোতে ফোকাস দিলে প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যাবে আর কি। তারপরে ক্লাসের ফাঁকে ফাঁকে আমি আরও কিছু কথা বলবো, সেগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আমরা ক্লাসটা একটু শুরু করি। প্রথমেই হচ্ছে যেহেতু আজকে ইলেকট্রিসিটি ও ম্যাগনেটিজমের উপর ক্লাস, আমরা ক্লাস ওভারভিউটা একটু দেখে নিই যে এই চ্যাপ্টারে আমরা কি কি আসলে পড়তে চাচ্ছি। মেইনলি হচ্ছে প্রথম যে জিনিসটা, যে ইলেকট্রিসিটির একদম বেসিক যে জিনিসটা, চার্জ এবং ম্যাটারে এই চার্জগুলো কিভাবে অ্যাপ্লাই হয়, কিভাবে কাজ করে, সেই চার্জগুলো কিভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তারপরে পয়েন্ট চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডের প্রভাব কীরকম হতে পারে, এই ধরনের জিনিসগুলো আমরা চার্জ ম্যাটার থেকে পড়ব। তারপরে ইলেকট্রিসিটির আরও বেসিক জিনিসপত্র, ক্যাপাসিট্যান্স, ডাইইলেকট্রিক, কারেন্ট অ্যান্ড সার্কিট, ম্যাগনেটিক ফিল্ড, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তারপরে হচ্ছে ফ্যারাডেস ল, ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন এবং অল্টারনেটিং কারেন্ট, বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমাদের মোটামুটি ক্লাসের যে সময় এবং টপিক, তা চিন্তা করলে ক্লাসের এই সময়ে এই যে আমাদের ফিজিক্সের টপিক, যারা আপনারা পড়ছেন অনার্সে, আসলে এই টপিক এই অল্প সময়ে কভার করা মানে এক প্রকার আমি বলবো যে অসম্ভবই। হ্যাঁ, সম্ভব না। তারপরেও যেহেতু প্রশ্নটা হবে এমসিকিউর, সেহেতু আমরা একটু চেষ্টা করব যে বেসিক জিনিসগুলো, যেগুলো থেকে এমসিকিউর প্রশ্ন আসতে পারে, নিশ্চয়ই এখানে খুব বড় ধরনের কোনো ম্যাথ আসবে না, বা খুব বড় ধরনের ডেরিভেশন আসবে না। খুব সিম্পল জিনিসপত্রগুলোই বেসিক থেকেই একটু ঘুরানো পেঁচানো প্রশ্ন আসতে পারে। তো আমরা চেষ্টা করব বেসিকের উপর দিয়েই এই টপিকসগুলো যতটুকু সম্ভব আলোচনা করে যাওয়ার জন্য। আচ্ছা, প্রথমেই যে জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি, অ্যাটমিক স্ট্রাকচার। যেহেতু ইলেকট্রিসিটির বিষয় আছে, সেখানে আমরা ইলেকট্রিসিটির আলোচনা করতে হলেই আমাদের অ্যাটম আসবে। এবং নর্মালি আমরা সবাই মোটামুটি জানি যে একটা অ্যাটম দেখতে আসলে কীরকম। তো এই অ্যাটমের যে বিষয়টা হচ্ছে, নর্মালি আমরা 2Dতে মানে দ্বিমাত্রিক ব্যবস্থায় অ্যাটমকে যেভাবে দেখি, যে আমি এখানে আঁকার চেষ্টা করেছি, মূলত এই মাঝের যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, আমরা জানি সবাই। আর বাইরের যে শক্তি স্তর বলি আমরা, অনেকে কক্ষপথ বলি। তো এই জিনিসগুলোর মধ্যে কি জিনিসগুলো থাকে, এগুলো বেসিক আপনারা অলমোস্ট জানেন। আমি একটু জাস্ট রিভিউ করে যাচ্ছি। যে দেখেন, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটনের আধান বা চার্জ হচ্ছে পজিটিভ, ধরে নিই আমরা, মানে বিজ্ঞানীরা ধরে নিছে। এটার একটা লম্বা ইতিহাস আছে, আমি সেখানে যাচ্ছি না, ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো প্রোটনকে আমরা পজিটিভ ধরে নিই, আর এর চারপাশে শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, সেগুলোর চার্জ আমরা ঋণাত্মক ধরে নিই, বা ঋণাত্মক ধরা হয়।
এখন এই যে প্রোটন প্লাস এবং ইলেকট্রন মাইনাস, এইখান থেকেই আসলে মূলত চার্জের উৎপত্তি, যেই চার্জ নিয়ে আমরা আজকে বিস্তারিত পড়ব। তো আমরা একটু এখানে একটা জিনিস দেখি যে অ্যাটমিক স্ট্রাকচারগুলো আসলে কীরকম থাকে। এখানে একটা ভিডিওতে একটা অংশ দেখা যাচ্ছে অ্যানিমেশনে, আপনারা দেখেন যে একটা অ্যাটমের স্ট্রাকচার কীরকম, এবং এই অ্যাটমটার চারপাশে, পজিটিভের চারপাশে ইলেকট্রনগুলো কীভাবে ঘোরাঘুরি করতেছে। এখন নর্মালি ইন জেনারেল সাধারণত যে জিনিসটা হয়, একটা অ্যাটম যদি আমরা চিন্তা করি, এই অ্যাটমের প্লাস পোর্শন যেটা নিউক্লিয়াসে আছে এবং ইলেকট্রন পোর্শন যেটা কক্ষপথে বা চতুর্পাশে শক্তি স্তরে আছে, এই দুইটাকে ব্যালেন্স করে দেয়। যে কোনো পরমাণুতেই যতটা প্রোটন থাকে, আমি আসলে উদাহরণ হিসেবে একটা জিনিস ধরে নিতে চাই, সোডিয়ামের কথাই যদি আমরা ধরি, সোডিয়ামে প্রোটন আছে হচ্ছে 11টা, একই রকম ইলেকট্রনও আছে হচ্ছে 11টা। তো যেহেতু প্রোটন প্লাস আর ইলেকট্রন মাইনাস, এরা একে অপরকে ভ্যানিশ করে দিবে, দুজনের চার্জকে ভ্যানিশ করে দিবে। আলটিমেটলি একটা পরমাণু, যে কোনো পরমাণু, সেটা সোডিয়াম হইতে পারে, ম্যাগনেসিয়াম হইতে পারে, বা 118টা মৌলের যে কোনো মৌল হইতে পারে, তারা চার্জ নিরপেক্ষ থাকে, যেহেতু পজিটিভ নেগেটিভ সমান সমান। তো আলটিমেটলি স্বাভাবিক অবস্থায় কোনো পদার্থই বা কোনো ম্যাটারই আসলে চার্জ দেখায় না বা চার্জ শো করে না। তাহলে এই চার্জটা আমরা কিভাবে পাবো বা কিভাবে দেখবো আমরা চার্জটা, সেটা নিয়ে এখানে আলোচনা করব একটু পরেই। তার আগে আমি একটু বলে রাখি, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে পিএসসিতে, সেহেতু আমাদেরকে কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। যে এখানে আমি লিখে রাখছি অবশ্য, যে পজিটিভ যে অংশটা আছে নিউক্লিয়াসের ভিতরে, প্রোটন এবং নিউট্রন যদিও চার্জ নাই, মূলত প্রোটনই হচ্ছে নিউক্লিয়াসের চার্জ পজিটিভ ধারণ করে, আর ইলেকট্রনগুলো হচ্ছে বাইরে মুক্ত অবস্থায় থাকে। তাহলে এই ইলেকট্রনগুলো পরমাণু থেকে যে কোনো সময় বের হয়ে যেতে পারে। যে কোনো পরমাণু, যে মনে করি যে আমার এখানে পরমাণুটা আমি দেখতেছি ইলেকট্রন, এই ইলেকট্রনটা যে কোনো সময় পরমাণু থেকে বের হয়ে যেতে পারে, এবং অনেক পরমাণু আছে যেগুলোর মধ্যে থেকে অনায়াসে সহজেই এই ইলেকট্রনগুলো শেষ কক্ষপথ থেকে বের হয়ে যায়। অন্যথায় অন্য দিক থেকে চিন্তা করলে প্রোটন আর নিউট্রন, এই দুইটা কিন্তু কখনোই নিউক্লিয়াস থেকে বের হইতে পারে না। তো আলটিমেটলি কোনো একটা পরমাণু যখন আমরা বলি ধনাত্মক অথবা ঋণাত্মক, তখন ঘটনাটা ঘটে আসলে ইলেকট্রনের সাথে। প্রোটন তার জায়গাতে অর্থাৎ নিউক্লিয়াসে স্থির অবস্থায় থাকে। এগুলো বিস্তারিত আলোচনা আসতেছে। যে কথাটা বলতে যাচ্ছি, এখানে কিছু পয়েন্ট আমি লিখে রাখছি, আপনারা চাইলে এই পয়েন্টগুলো এমসিকিউর জন্য পড়তে পারেন। সহজ জিনিস, আপনারা সবাই জানেন, তারপরেও এমসিকিউতে কাজে লাগতে পারে। এখানে আমি একটা চার্ট দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এমসিকিউ পরীক্ষা, এই চার্ট খুবই গুরুত্বপূর্ণ, কাজে আসবে। যে আমাদের যে স্থায়ী কণিকা যেগুলো আছে, আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই স্থায়ী কণিকাগুলো আসলে তাদের ভর কত, প্রকৃত ভর কত, তারপরে তাদের চার্জের মানটা কত, হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের ব্যাসার্ধ কত, এগুলো এমসিকিউতে ইন জেনারেল আসতে পারে। মূলত এই টপিকসগুলোই এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। তো আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন আশা করি। তারপরে আমরা একটু চলে যাই, এই জিনিসগুলো যদি আপনারা মুখস্থ করে ফেলেন বা দেখে ফেলেন, তাহলে এমসিকিউর জন্য হেল্প হবে। আসেন, এখন যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কোনো একটা পদার্থ, এটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, বা ধনাত্মক বা ঋণাত্মক কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যাক। মনে করেন যে কোনো একটা পদার্থ ধনাত্মক আধান যুক্ত হয়েছে, মনে করলাম সেটা ধনাত্মক আধান আমরা ধরে নিচ্ছি। মনে করেন সোডিয়াম হচ্ছে প্লাস, সেটা ধনাত্মক। এখন এই যে ধনাত্মকটা যে হয়েছে, আমরা কি আসলে নর্মালি জানি ধনাত্মক হওয়া মানে মনে হচ্ছে যে প্রোটন হয়তো বেশি আছে এখানে, বা বেশি থাকার সম্ভাবনা আছে। কিন্তু আলটিমেটলি যেটা হয়, আমি একটু আগে যেটা বলছি, যে নিউক্লিয়াস থেকে কখনোই প্রোটন বের হবে না। তাহলে এটা ধনাত্মক কিভাবে হলো? ধনাত্মক হওয়ার মেইন কারণ হচ্ছে যে আসলে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিছে। যখন আমরা সেটাকে, যে কোনো পদার্থে ইলেকট্রনের ঘাটতি থাকে, তখনই সেটাকে আমরা পজিটিভ বলে ফেলি। প্রোটনের সাথে এটা সম্পর্কিত না, মোটেই না। এটা সম্পর্ক হচ্ছে ইলেকট্রনের সাথে। অতিরিক্ত ইলেকট্রন যখন থাকবে, এক্সট্রা ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন যখন থাকবে, তখন সেই পদার্থটা হয়ে যাবে ঋণাত্মক। আর যেখানে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, ইলেকট্রন থাকবে না, তখন সেটা হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে, আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবং এই যে ইলেকট্রনের ঘাটতিটা হয় কিভাবে, এটা একটু বোঝার চেষ্টা করি। ইলেকট্রনের ঘাটতি হওয়ার পিছনে অন্যতম যে কারণটা হচ্ছে, আমরা জানি মূলত ধাতব বৈশিষ্ট্য সম্পন্ন যে সকল পরমাণুগুলো আছে, তাদের কেন্দ্র থেকে, তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো বের হয়ে যায়।
অনেক সময় বের হয়ে যায়, অনেক সময় এমনি এমনি বের হয়ে যায়, সামান্য শক্তি পেলে বের হয়ে যায়। অথবা দেখা যাচ্ছে কখনো কখনো, এই যে আমি এখানে নিচে অবশ্য উল্লেখ করে দিছি, কখনো আমরা যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর ঘর্ষণ ঘটাই, ফ্রিকশন ঘটে, তখন একটা থেকে আরেকটাতে ইলেকট্রন আদান প্রদান হয়ে যেতে পারে। একটা পদার্থের সাথে আরেকটা পদার্থের স্পর্শ যদি হয় তখন ইলেকট্রনের আদান প্রদান হইতে পারে। আরেকটা পদ্ধতি আছে হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ প্রক্রিয়াতেও আমরা দেখি যে তড়িৎচুম্বকীয় আবেশ যেটা বলি আমরা, আবেশ প্রক্রিয়াতেও একটা পদার্থকে আমরা ধনাত্মক অথবা একটা পদার্থকে আমরা ঋণাত্মক তৈরি করতে পারি। তো এই কারণগুলোর মাধ্যমে চার্জ আদান প্রদান হইতে পারে। যে তাহলে যেই ফ্রি ইলেকট্রনগুলো পরমাণু থেকে বের হয়ে যাচ্ছে, এই ফ্রি ইলেকট্রনগুলো এই পদার্থের এলিমেন্ট হিসেবে ঘোরাঘুরি করতে থাকে। আর যখন ঘোরাঘুরি করতে থাকে তখনই আসলে এই মানে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থতে ইলেকট্রন যাচ্ছে অথবা একটা পদার্থের ভিতরে ইলেকট্রন ছোটাছুটি করতেছে, তখনই আসলে এই ইলেকট্রিসিটির প্রশ্নটা আসে। এইখান থেকেই মূলত ইলেকট্রিসিটির উদ্ভব এবং ইলেকট্রিসিটির পড়াশোনাও শুরু এইখান থেকেই। তাহলে আমরা ইলেকট্রিসিটিতে একটু প্রবেশ করি। আমরা চার্জ সম্পর্কে তো বুঝলাম, তাহলে আমি একটা কথা প্রথমেই বলে রাখি ইলেকট্রিসিটিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে এই চার্জ থেকেই মূলত ইলেকট্রিসিটির তৈরি। এবং এই চার্জ মূলত হচ্ছে আমাদের যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন চলতড়িৎ যেটাকে আমরা বলি সেটা তৈরি করবে। আর এই চার্জটাই যদি কোনো একটা জায়গায় স্থির অবস্থায় থাকে তখন সেটাকে আমরা স্থির তড়িৎ বলে থাকি। তো এখানে যাওয়ার আগে আরেকটা কথা আমি বলি না, যেহেতু আমাদের ইলেকট্রন আদান প্রদানের কথা আসছে, একটা পদার্থ থেকে আরেকটা পদার্থতে ইলেকট্রন আদান প্রদান হয় এবং ইলেকট্রনের আদান প্রদানের ফলে ধনাত্মক ঋণাত্মক চার্জের তৈরি হয়, এখান থেকেই ইলেকট্রিসিটি তৈরি হয়। তো এখানে একটা জিনিস জেনে রাখতে হবে বা বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে যে ল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক্যাল চার্জ, অর্থাৎ চার্জের সংরক্ষণশীলতা নীতি। তো এটা অনেকটা আপনারা রিলেট করতে পারবেন শক্তির সংরক্ষণশীলতা নীতির সাথে বা ভরবেগের যে কোনো সংরক্ষণশীলতা নীতির সাথে রিলেট করা যায়। সেটা হচ্ছে যে আমরা জানি যে এই পুরো পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত শক্তির কোনো সৃষ্টিও হয়নি, নতুন কোনো শক্তির সৃষ্টি হয়নি, আবার নতুন করে কোনো সৃষ্টি বা ধ্বংসও হয়ে যায়নি। অর্থাৎ শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হইতে পারে। এই সংরক্ষণশীলতা যেরকম, নতুন করে কোনো শক্তি হবে না, কিংবা শক্তি একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। তো চার্জের ব্যাপারটাও অনেকটা সেই রকম। এই পৃথিবী সৃষ্টির সময় বা একেবারে প্রাথমিক অবস্থায় যেই পরিমাণ চার্জ পুরো ইউনিভার্সে ছিল বা পৃথিবীতে ছিল, সেইটাই একেবারে পৃথিবীর শেষ সময় পর্যন্ত সেই চার্জের ঘনত্বটা বা চার্জ ডেন্সিটিটা একই রকম থাকবে। নতুন করে পৃথিবীতে কোনো চার্জ সৃষ্টিও হবে না, আবার কোনো চার্জ ধ্বংস হয়ে যাবে না, মানে ইলেকট্রন সৃষ্টিও হবে না, ধ্বংসও হয়ে যাবে না। এই কথাটাই এখানে বলা হয়েছে। আমি যেখানে বলছি, এখানে মনে করেন একটা পদার্থ আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং চারপাশে কক্ষপথ, এটা ধনাত্মক আধানযুক্ত। এরপরে এটার মাঝেও নিউক্লিয়াস আছে এবং এটা ঋণাত্মক আধানযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত। তো এটা ধনাত্মক হয়েছে কারণ সেখান থেকে অবশ্যই ইলেকট্রন চলে গেছে। কোথায় চলে গেছে? এইটাতে চলে আসছে, কারণ এটা ঋণাত্মক হয়েছে। তাহলে এই যে ইলেকট্রন একটা থেকে একটাতে চলে গেল, আর একটাতে ইলেকট্রন আসলো, এই যে প্রক্রিয়াটাই হবে, এইখানে ইলেকট্রনের সংখ্যা কিন্তু আপনি আলটিমেটলি দেখেন কারো কমেও নাই বাড়েও নাই। মানে পুরো এই সিস্টেমটাতে যদি আমি ধরি, মনে করি এটা একটা বদ্ধ সিস্টেম। মনে করেন হচ্ছে এটা একটা সিস্টেম। তো এই সিস্টেম, এটাকে সিস্টেম 1 ধরে নিতে পারি আমরা। মনে করেন এটা সিস্টেম 1। এই সিস্টেম 1-এ আগে এই পরমাণুটাকে যদি আমরা সোডিয়াম কল্পনা করি আর এটাকে যদি ক্লোরিন কল্পনা করি, তাহলে দেখেন সোডিয়ামে আগে প্রোটন ছিল হচ্ছে 11টা আর ইলেকট্রনও ছিল হচ্ছে 11টা। এইখানে ঠিক একই রকমভাবে প্রোটন ছিল 17টা, ইলেকট্রনও ছিল 17টা। আলটিমেটলি দেখেন এইখানে ইলেকট্রন, আমি যদি এই পুরো সিস্টেমটার কথা বলি, যেটাকে সিস্টেম 1 ধরে নিছি আমি, এই সিস্টেম 1-এ টোটাল ইলেকট্রন ছিল আগে 17 আর 11, টোটাল হচ্ছে 28 ইলেকট্রন। আর প্রোটন ছিল ওই পুরো সিস্টেমের মধ্যে, এখানেও হচ্ছে 17 এবং 11, টোটাল হচ্ছে 28টা। তার মানে প্রোটনও হচ্ছে 28টা। এখন আমার যখন একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তখন কিন্তু আমার এখানে ইলেকট্রন সংখ্যা একটা কমে হয়ে যাবে 10টা। আর ক্লোরিনে যেহেতু একটা ইলেকট্রন চলে আসছে,
তখন এইখানে কিন্তু ক্লোরিন হয়ে যাবে 18টা। আলটিমেটলি এখন আপনি আগের মতোই এই সিস্টেমটা চিন্তা করে আগের মতোই যোগ বিয়োগ করে দেখেন, ইলেকট্রনের সংখ্যা আদান প্রদানের পরেও হবে 28, প্রোটনের সংখ্যাও আদান প্রদানের পরে হবে 28। আলটিমেটলি কোনো একটা পদার্থ ধনাত্মক অথবা ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ইলেকট্রন প্রোটনের সংখ্যা কিন্তু কমতেছেও না বাড়তেছেও না, মোট ইলেকট্রনের সংখ্যা সেম থাকতেছে। আর এইটাকেই আমরা বলি হচ্ছে ল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক্যাল চার্জ। আচ্ছা, ইলেকট্রিক্যাল চার্জের সংরক্ষণশীলতা নীতি আমরা বুঝতে পারলাম বা আলোচনা করলাম। এখন আমরা দেখি একটু পরের আলোচনায় যাই। কোয়ান্টাইজেশন অফ চার্জ, চার্জের কোয়ান্টায়ন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা হয়তো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য এখানে আনা। এটা এমসিকিউতে এই ধরনের প্রশ্নের মানে এই ধরনের টপিকসের ট্রিকি কোশ্চেন আসতে পারে। দেখেন, আমরা যে ইলেকট্রনের চার্জ একেবারে প্রথম স্লাইডে আমরা যেমনটা দেখেছিলাম, ইলেকট্রনের একটা চার্জ আছে, সেই চার্জটা আমি সংক্ষেপে লিখি 1.60, আরও আছে, বড় আছে, আমি জাস্ট ছোটটা লিখছি 10⁻⁹ কুলম্ব। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ এবং সেটা অবশ্যই ঋণাত্মক। আমরা জানি ইলেকট্রনের চার্জকে ঋণাত্মক ধরা হয়। এটা হচ্ছে ঋণাত্মক চার্জ আর এটা হচ্ছে তার মান। এখন এখানে লেখা আছে অবশ্যই। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রনের যে একটা চার্জ আছে, এই চার্জটাকে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম একক ধরে নিই, সবচেয়ে ক্ষুদ্রতম একক। যেমন বায়োলজিতে আমরা যেমনটা জানি যে একটা কোষ হচ্ছে আমাদের মানবদেহের গঠনের একক। আমাদের পুরো মানবদেহ গঠিতই হচ্ছে কোষ দিয়ে, মৌলিক একক। ঠিক তেমনি এই চার্জের ক্ষেত্রে বা বস্তু বা পদার্থের চার্জের ক্ষেত্রে ইলেকট্রনের চার্জটা হচ্ছে মৌলিক একক। অর্থাৎ অন্য কোনো মৌলের বা অন্য কোনো পদার্থের অথবা অন্য কোনো পরমাণুর চার্জকে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব সেটা অবশ্যই এই যে ইলেকট্রনের যে চার্জটা দেয়া আছে, সেই ইলেকট্রনের চার্জটার পূর্ণ গুণিতক হবে। যেমন আমি যে কোনো একটা পদার্থে, যেমন মনে করেন ম্যাগনেসিয়াম যদি 2+ হয়, ম্যাগনেসিয়ামের আধান বা চার্জ যদি 2+ হয়, তাহলে এখানে বুঝতে হবে যে এই চার্জটা হচ্ছে 2 × 1.60 × 10⁻⁹ কুলম্ব। ঠিক একই রকমভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে অ্যালুমিনিয়াম 3+, 3, 2। অর্থাৎ যে কোনো পদার্থের বা যে কোনো ম্যাটারের যে চার্জ বা চার্জের পরিমাণটা হবে পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। এমন হইতে পারবে না যে কোনো একটা পদার্থের চার্জ, মনে করেন x, এটা একটা পদার্থ, এটার চার্জ এমন হইতে পারবে না যে এইটা হচ্ছে 1.5+, অথবা এটা এমন হইতে পারবে না যে এটা 2.1+। অর্থাৎ ভগ্নাংশ হওয়া সম্ভব না। যে কোনো পদার্থের চার্জ হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক। এই যে ধর্ম কোনো একটা পদার্থের, এই যে গুণিতক সংখ্যার সমান যে চার্জের পরিমাণ, এই যে ধর্মটাকে বা এই যে বৈশিষ্ট্যটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, তো আমরা এই স্লাইডে একটু দেখি যে এই কোয়ান্টাইজেশন বা যে চার্জের কোয়ান্টায়ন যেটা আছে, সেটার একটা সূত্র আমি দেওয়ার চেষ্টা করেছি, বা এই সূত্রটা আছে। এই সূত্রটা থেকে প্রশ্ন আসতেও পারে, অর্থাৎ এই সূত্রটা থেকে কি বুঝতে হবে সেটা একটু দেখি আমরা। কিউ হচ্ছে যে কোনো বস্তুর চার্জ, আমি লিখে দিছি। কিউ হচ্ছে যে কোনো বস্তুর চার্জ, এটাকে কিউ দ্বারা ডিনোট করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা। এই এনটা হচ্ছে সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। আর এই E- যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। এখন আমরা যেটা বললাম যে কোনো একটা বস্তু, এটা সোডিয়াম কিউ, এই বস্তুটার চার্জ অবশ্যই হবে এই এন এর মান, সেটা পূর্ণ 2 হতে পারে, 3 হতে পারে, আমি 2 লিখলাম, ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতকের সমান। আচ্ছা, এখন এখানে আমি একটা সমস্যা দিছি এমসিকিউ স্টাইলে, আসলে মানে এমসিকিউ স্টাইলে দেয়নি, ম্যাথ আকারেই দেওয়া হয়েছে। আপনারা একটু এটা করার চেষ্টা করি আমরা, আসেন একসাথেই। কোনো বস্তুতে +1 কুলম্ব চার্জ যদি আমি যুক্ত করতে চাই, মনে করলাম এই সোডিয়ামেই আমি +1 কুলম্ব চার্জ যুক্ত করতে হলে ওই বস্তু থেকে কতটি ইলেকট্রনকে সরাতে হবে, কতটা ইলেকট্রনকে সরালে আমি +1 কুলম্ব চার্জ তৈরি করতে পারবো। আমরা জানি সোডিয়াম তো প্লাস হয়ই,
কিন্তু আমি চাচ্ছি +1 কুলম্ব। এখন 1 কুলম্ব চার্জ যদি আমাকে নিতে হয় তাহলে সোডিয়াম থেকে অবশ্যই ইলেকট্রন সরাতে হবে, কারণ ইলেকট্রন না সরালে তো আর সেটা ধনাত্মক আধান হবে না। তো যেহেতু আমরা সোডিয়াম থেকে ইলেকট্রন সরাবো, কতটা সরালে, ঠিক কতটা ইলেকট্রন সরালে সেটা 1 কুলম্ব প্লাস চার্জ হবে, তো সেটা আমরা দেখার চেষ্টা করি। এই সূত্রের মাধ্যমে সেই অঙ্ক করা যায়। এই ধরনের ছোটোখাটো ম্যাথ এমসিকিউতে আসতে পারে। তো আমরা এখানে ধরে নিই, এই যে আমরা সোডিয়ামের চার্জ কত করতে চাচ্ছি বা কিউ এর মান কত করতে চাচ্ছি, সেটা হচ্ছে 1 কুলম্ব, বস্তুর বা পদার্থের চার্জ। তাহলে আমরা কিউ এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 1 কুলম্ব। এন এর মান আমরা বের করতে চাচ্ছি, কত সংখ্যক ইলেকট্রন আমাদেরকে বের করে দিতে হবে। তাহলে এন এর মান যেহেতু আমরা বের করতে যাচ্ছি, এন এর মান রেখে দিব, ইলেকট্রনের চার্জের মানটা বসাই দিই 1.60 ইন্টু 10⁻19। আমরা শুধু মান বসাইছি, এখানে মান বসানো হয়েছে। এখানে ঋণাত্মক বা ধনাত্মক এই ধরনের চিহ্ন দেওয়া খুব বেশি একটা জরুরি না, মান বসালেই হবে, যেহেতু আমরা সংখ্যা বের করতে যাচ্ছি, কতটি চার্জ বা ইলেকট্রন সরাতে হবে। সংখ্যা বের করতে হলে এখানে ধনাত্মক ঋণাত্মকটা আমরা ইগনোর করতে পারি, স্কিপ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এন এর মান বের করব, দেখেন এনকে এক পাশে রেখে দিলাম এনকে, আর এই চার্জটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে 1 কুলম্ব তো উপরে আছেই, আমরা 1.60 ইন্টু 10⁻19 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটার মান চলে আসবে, যেই সংখ্যাটা আসবে, যেহেতু আমার হাতে এখন ক্যালকুলেটর নাই আসলে, এজন্য মানটা বের করতে পারতেছি না, আপনারা বের করে নিয়েন। এখানে যে সংখ্যাটা আসবে তত সংখ্যক ইলেকট্রনকে যদি আমরা এই বস্তু থেকে বের করে দেই তাহলে সেটা 1 কুলম্ব চার্জ যুক্ত হবে। এখানে কোনো বস্তু না বলে এটা সোডিয়াম বলতে পারে, ম্যাগনেসিয়াম বলতে পারে, যে কোনো পদার্থ বা পরমাণু বলতে পারে। তো এই ধরনের ছোটোখাটো ম্যাথ আসতে পারে পরীক্ষায়, যদিও আসলে এটা একটু চিন্তার বিষয় যে ক্যালকুলেটর ইউজ করতে দিবে কিনা আমি আসলে সঠিক জানি না। যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে তো এগুলো করা সহজই হবে, আর ক্যালকুলেটর ইউজ করতে না দিলে হয়তো এগুলো আপনারা নর্মালি করে ফেলবেন। এটাকে যদি যেহেতু এটা উপরে 1, তাহলে এটাকে উপরে উঠাই ফেললেই এটা কিন্তু প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1.60 ইন্টু 10⁻19, ইনভার্স 19 ছিল, 10⁻19 হয়ে যাবে। তো এইভাবে একটু টেকনিক্যালি এই ধরনের ম্যাথগুলোর আনসার করতে হবে আর কি। আচ্ছা, পরে আমরা কুলম্ব স্লট দিকে যাই। কুলম্ব স্লটটা হচ্ছে মূলত, যেহেতু আমরা চার্জ নিয়ে কথা বলতেছি, আপনারা মহাকর্ষ সূত্র পড়ছেন, এর আগেও হয়তো ছিল কোনো এক টপিকসে আলোচনা হয়েছে। আমরা জানি যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তো মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই যেমন একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক একই রকমভাবে যে কোনো দুইটা চার্জ, মনে করলাম Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ, এই দুইটা চার্জও কিন্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে। তো এই আকর্ষণটা যে করবে, আচ্ছা দুঃখিত, এখানে আকর্ষণ না, শুধু বিকর্ষণও করতে পারে। যদি আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সেহেতু এটা যদি প্লাস হয় আর এইটাও যদি প্লাস হয় তাহলে অবশ্যই এরা বিকর্ষণ করবে। আর Q1 চার্জ যদি মাইনাস হয় আর Q2 চার্জ যদি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে তারা আকর্ষণ করবে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এই যে আকর্ষণ যে করবে, এই আকর্ষণ যে বল, এটা অবশ্যই একটা বল, যে আকর্ষণ বলের মানটা কত হবে সেটা যে সূত্রের সাহায্যে আমরা বের করি সেটাই হচ্ছে কুলম্বস ল বা কুলম্বের সূত্র। তো অলমোস্ট যেমনটা আমি বলেছিলাম যে মহাকর্ষ সূত্র আমরা যেভাবে পড়েছি, মহাকর্ষ সূত্রটা ছিল এরকম, অলমোস্ট মহাকর্ষ সূত্রের বলের মান ছিল হচ্ছে G(m1m2/r² বা d² যেভাবেই লিখেন। তো এইখানেও অনেকটা হচ্ছে সেম। দেখেন এইখানে এই যে জিটা ছিল একটা মহাকর্ষীয় ধ্রুবক, যে প্রপোর্শনালও ছিল, সমানুপাতিক, আমি সমানুপাতিক ইগনোর করছি, এখানে আমরা আলোচনা করব সমানুপাতিক নিয়ে, একটু খেয়াল করেন। এটা হচ্ছে এফ বা বল। এই বলটা কতটুকু হবে হচ্ছে এই যে যেই দুইটা চার্জের ক্ষেত্রে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল বের করার চেষ্টা করতেছি, আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল, এই দুইটা বল হবে, যে এই যে বলটা হবে এই দুইটা আধানের গুণফলের, Q1 Q2 আধানের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই দুইটার আধানের যে গুণফল, এই দুইটা যত বেশি হবে বলের মানও তত বেশি হবে। এই আধান দুইটার গুণফল যত কম হবে বলের মানও তত কম হবে। আমি জানি আপনারা সমানুপাতিক ব্যাপারটা বুঝেন। আর
আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই বলটা হবে এই দুইটার আধানের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই দুইটা সূত্রকে, এই সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, এই দুইটা সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে সূত্রটা দাঁড়ায় অনেকটা এইরকম যে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। তো সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমাদেরকে একটা অবশ্যই ধ্রুবক ব্যবহার করতে হয়, আমরা জানি। সেই ধ্রুবকটাকে এখানে বলা হয় কে বা কুলম্বের ধ্রুবক। এইটার একটা নির্দিষ্ট মান আছে, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। যে এই ধরনের মানগুলোও কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই হচ্ছে সূত্র। পুরো সূত্রটা দাঁড়ালো হচ্ছে যে দুইটা যে চার্জ থাকবে এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যেই বলই হোক, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পুরো সূত্রটা এসে দাঁড়ায় হচ্ছে এরকম। এই প্রপোর্শনাল থেকে এখানে আমরা ধ্রুবক নিয়ে আসছি, এই কে এর মানটা আমরা বসাই দিলে হবে। তো এখানে কোনটা কি জিনিস লেখা আছে, তো এইখানে আমরা আরেকটা জিনিস দেখি যে এই যে কে বা ধ্রুবক কুলম্বস কনস্ট্যান্ট, এই জিনিসটা আবার অনেক সময় আমরা দেখব বইয়ে বা আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মে সূত্র পরীক্ষা যদি এরকম না দিয়ে এরকম দেয়া থাকে কে এর জায়গায়, তাহলে এখানে ঘাবড়ানোর কিছু নাই। এই কে এর মান যেটা আছে আমরা দেখতেছি যে 9 × 10⁹, এটা কিন্তু 9 × 10⁹ অ্যাকচুয়াল মান না, এটার মানটা একটু কম। এই যে এখানে দেখা আছে 8.9 × 87 × 10⁹। তো আমরাও এই 8.9কে 9 হিসেবেই ধরি আর কি, সব জায়গায় ধরা হয়। তো আসল মানটাও জেনে রাখতে পারেন, পরীক্ষায় এরকম সময় মানে পিএসসি সাধারণত এই ধরনের ট্রিকি কোশ্চেন করে। আপনার অপশনে এই মানটাও দিয়ে রাখবে, আবার এই মানটাও দিয়ে রাখবে, তখন কিন্তু আপনি আবার এইটা সঠিক উত্তর দিতে পারবেন না। সো এইটাও জেনে রাখা ভালো। আচ্ছা, তো এই যে ধ্রুবক যেটা, এই ধ্রুবকের মানটা আবার বের করা যায় হচ্ছে 1/4πε0। এখন এই যে ε0 যেটা আছে, এই জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে। এই পারমিটিভিটিটা, ভ্যাকুয়াম পারমিটিভিটি অথবা পারমিটিভ অফ ফ্রি স্পেস, এই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। দেখেন, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এই জিনিসটা মনে করেন এখানে Q1 একটা চার্জ রেখে দিয়েছি আমি, এখানে Q2 চার্জ আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তো পারমিটিভিটি জিনিসটা কি, মনে করেন যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে, সেটা পানি হতে পারে, বায়ু হতে পারে, অথবা শূন্য মাধ্যম হতে পারে, কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যখন একটা চার্জ ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে যাবে, যে কোনো একটা এনার্জি, ইলেকট্রিক্যাল একটা এনার্জি নিয়ে যাবে, তখন ওই মাধ্যমের মধ্যে বিভিন্ন কারণে, সেটা কলিশনের কারণে হইতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, তারা কিন্তু একটা এনার্জি হারাবে। যে কোনো মাধ্যমেই আমরা যখন ব্যাগ, তারপর হচ্ছে আলো, যে কোনো জিনিসই দেখি, যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যায়, তারা একটা এনার্জি শোষণ করে নেয় মাধ্যমটা। তো যখন এই মাধ্যমের মধ্য দিয়ে, মনে করি এখানে একটা মাধ্যম আছে, তো এই যে কোনো একটা চার্জ এখান থেকে যখন একটা মাধ্যমের মধ্য দিয়ে এই পাশে আসবে, তখন কিছু পরিমাণ এনার্জি সে হারাবে। তো এই এনার্জিটা যে সে হারাবে, এই এনার্জিটা হারানোর ফলে যে পরিমাণ চার্জ ওই মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল এক্স্যাক্টলি একেবারে বিনা বাধায়, সেই পরিমাণ চার্জ কিন্তু যাবে না। চার্জ যাওয়া আসার পরিমাণ কোনো কোনো মাধ্যমে কমবে, কোনো কোনো মাধ্যমে বাড়বে। তো কোনো একটা মাধ্যম দিয়ে যে পরিমাণ চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেটাই মূলত হচ্ছে পারমিটিভিটি। সেই জিনিসটাই পারমিটিভিটি। আর ফ্রি স্পেস কি, শুধু আমরা এখানে যদি শূন্য মাধ্যমের কথা বলি, যে কোনো একটা চার্জ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যদি যায়, তাহলে যেই পরিমাণ চার্জ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারবে বা যে পরিমাণ চার্জ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ক্ষমতা আছে, সেই এবিলিটিটাকেই আমরা বলি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ফ্রি স্পেস হলে সেটাকে ε0 দিয়ে প্রকাশ করে, আর সেটা যদি ফ্রি স্পেস না হয়ে অন্য কোনো মাধ্যম হয়, তাহলে সেটা শুধুমাত্র এপসাইলন দিয়ে প্রকাশ করে। এটা হচ্ছে পারমিটিভিটি। মোট কথা একেবারে সহজ ভাষায় বললে, যে সহজ বাংলা আমি লিখেও দিয়েছি অবশ্য, মিডিয়াম বা ফ্রি স্পেস যে পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি শোষণ করে তাই মূলত পারমিটিভিটি। আর একেবারেই আপনারা যদি সায়েন্সের ভাষায় ব্যাখ্যা করেন সেটা, তাহলে হচ্ছে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ যাওয়ার ক্ষমতা আছে, সেটাই হচ্ছে পারমিটিভিটি। তো আশা করি পারমিটিভিটি আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই, বেসিক পড়াশোনা থেকে। ইলেকট্রিক ফিল্ড, যে কোনো চার্জ, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। এই পজিটিভ বা নেগেটিভ যে কোনো চার্জ আসলে করে কি, এদের নির্দিষ্ট একটা
এলাকা আছে, যে এলাকার ভিতরে তাদের প্রভাব থাকে। দেখেন না আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কীরকম হয়, ওই নেতাদের তাদের নির্দিষ্ট এলাকায় একটা প্রভাব থাকে। তারপরে আছে আমরা চুম্বকের ক্ষেত্রে দেখছি, দুইটা চুম্বককে যখন পাশাপাশি আনবো তখন তারা আকর্ষণ করে। এমন না যে বিষয়টা একটা চুম্বক থেকে আরেকটা চুম্বক 1 কিলোমিটার দূরে রাখছি তারা আকর্ষণ করতেছে, করে না। একটা নির্দিষ্ট জায়গার কাছাকাছি আনার পর তারা আকর্ষণ করে, তার মানে ওই চুম্বকের একটা নির্দিষ্ট এরিয়া আছে যেখানে আনার পর তারা একে অপরকে আকর্ষণ করতে পারে। চার্জের ক্ষেত্রেও একদম সেম জিনিসটাই ঘটে, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, যে কোনো চার্জ যখন কোনো একটা জায়গায় স্থাপন করা হবে, এই যে ধরুন এখানে প্লাস কিউ চার্জ আমি স্থাপন করছি, এইখানে যদি আরেকটা প্লাস কিউ চার্জ আমি স্থাপন করি, এই চার্জ এবং এই চার্জের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছু কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে চার্জটা আমি এখানে রাখছি, এই চার্জটার একটা নির্দিষ্ট এরিয়া আছে, এই এরিয়ার বাইরে থেকে সে কাউকে আকর্ষণ বিকর্ষণ করবে না। এই প্লাস কিউ চার্জটাকেই যখন আমি এইখানে নিয়ে আসবো প্লাস কিউ চার্জ, তখন দেখবেন আবার এটাকে বিকর্ষণ করতেছে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তো এই যে এরিয়ার কাছে আনলে সে আকর্ষণ অথবা বিকর্ষণ করে, এই যে এরিয়াটা, এটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তো এই ইলেকট্রিক ফিল্ড তো আর এমনি আমরা খালি চোখে দেখতে পারি না, তবে এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, যেটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে তড়িৎ বলরেখা বলেই আমরা অভ্যস্ত। তো এই যে চার্জ যেটা আছে পজিটিভ চার্জ, দেখেন এখানে একটা চার্জ আঁকা আছে, এটা হচ্ছে পজিটিভ একটা চার্জ। এই পজিটিভের চারপাশে একটা বলরেখা দেখা যাচ্ছে, তীর চিহ্নের মতো কিছু দাগ দেখা যাচ্ছে, এইখানেও দেখা যাচ্ছে, এই যে দেখেন। তো এই যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কিন্তু কাল্পনিক, এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তো কাল্পনিক কিছু বলরেখাগুলো আছে, এই বলরেখাগুলো একটা চার্জের যত দূরে যায় ঠিক তত দূর পর্যন্ত ওই চার্জটার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে। এখন এই যে বলরেখাগুলো আমরা যেটা কল্পনা করি কাল্পনিক, যেটার মাধ্যমে সে আকর্ষণ অথবা বিকর্ষণ করে, এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য আমি লিখে রাখছি। দেখেন প্রথমত হচ্ছে এই বলরেখা বা ইলেকট্রিক লাইন অফ ফোর্স যেগুলো আছে এগুলো কাল্পনিক। 2 নম্বর কথা হচ্ছে যদি সেটা পজিটিভ চার্জ হয় তাহলে এই বলরেখাগুলো পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে বের হয়, অর্থাৎ তারা বাইরের দিকে বের হয়, চার্জ থেকে বের হয়। আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে এই যে বলরেখাগুলো তারা ভেতরের দিকে প্রবেশ করে, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন। ধনাত্মক পরমাণুর ক্ষেত্রে বা ধনাত্মক চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো বাইরের দিকে বের হয়, আর ঋণাত্মকের ক্ষেত্রে বলরেখাগুলো ভিতরে প্রবেশ করে। এবং এইটার কারণেই কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা আমরা আসতেছি একটু পর। আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে বলরেখাগুলো আমরা দেখি, এরা আসলে নিজেরা, এই যে এইখানে একটা বলরেখা, এখানে একটা বলরেখা, এখানে একটা বলরেখা, এই নিজস্ব যে বলরেখাগুলো আছে পাশাপাশি, এই বলরেখাগুলো একে অপরকে বিকর্ষণ করে পাশ থেকে। এই বলরেখাটাকে এটাকে পাশে চাপ দেয়, এই পাশে চাপ দেয়, দুই পাশে দুইটা বলরেখাকে চাপ দেয়। এই পার্শ্ব চাপের কারণে এই বলরেখাগুলো একে অপরকে নিজেরা বিকর্ষণ করে। আর চতুর্থ যে বিষয়টা হচ্ছে এরা কখনোই পরস্পরকে ছেদ করে না, এই বলরেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করবে না। দেখবেন যে এই বলরেখা বের হয়ে গেছে, এদের কখনোই অদূর ভবিষ্যতে কখনোই ছেদ করার সম্ভাবনা নাই। তো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। আচ্ছা, যে জিনিসটা আমি বললাম যে পজিটিভ থেকে হচ্ছে বের হয় আর নেগেটিভে হচ্ছে বলরেখাগুলো প্রবেশ করে, ঠিক এই কারণেই যখন আমরা দেখব যে একটা পজিটিভ চার্জ আছে এবং এখানে একটা নেগেটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ থেকে যখন একটা বলরেখা বের হয় বাইরের দিকে যাচ্ছে, আর নেগেটিভ চার্জে সেটা কি করে, যে কোনো বলরেখা প্রবেশ করে। তো যখন আমরা একটা পজিটিভ নেগেটিভকে পাশাপাশি আনবো, এইটা বের হচ্ছে আর এইটা প্রবেশ করাচ্ছে, এটার কারণে এই পজিটিভ নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে, অ্যাট্রাকশন। আর যখন পজিটিভকে পাশাপাশি রাখবো, দুইটা থেকেই বলরেখা বের হচ্ছে, এই বলরেখাও যেতে যাচ্ছে বাইরের দিকে, এই বলরেখাও যেতে যাচ্ছে বাইরের দিকে। এবং এইটার ক্ষেত্রেও সেম, এরাও বলরেখা বাইরের দিকে যেতে যাচ্ছে। এখন দুইটার বলরেখাই যদি বাইরের দিকে এসে একসাথে কলিশন করে তখন তারা রিপালশন বা বিকর্ষণ করে। এবং এই যে ভিতর বাহিরের কারণেই কিন্তু এই আকর্ষণ বিকর্ষণগুলো ঘটে। আচ্ছা, তো আমরা এখানে চিত্রটা একটু ক্লিয়ার হবে। আসলে ইলেকট্রিক ফিল্ডের দেখা যাচ্ছে একটা পজিটিভ, মানে রিয়েল যদি আমরা ভিজুয়ালাইজেশন করি
তাহলে জিনিসটা এরকম দেখায় যে পজিটিভ থেকে বের হচ্ছে, নেগেটিভে প্রবেশ করতেছে। হ্যাঁ, তবে অবশ্যই সেটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এই নির্দিষ্ট পরিমাণেই সেটা অ্যাট্রাক্ট করবে অথবা রিপালস করবে। এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে এর প্রভাব বিস্তার করবে, তো ঠিক একই রকম ক্ষেত্রে এই যে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জটা যদি এই নির্দিষ্ট এরিয়া জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থেকে থাকে, এর বাইরে কিন্তু যে কোনো পদার্থ বা যে কোনো চার্জ যদি আমরা আনি, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, এই ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ডের উপরে তাদের কোনো প্রভাব থাকবে না, কিংবা এদের উপর এই ইলেকট্রিক ফিল্ড কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা প্রদর্শন করতে পারবে না, অর্থাৎ এদের সাথে এদের কোনো সম্পর্কই তখন থাকবে না। আচ্ছা, তো এই যে ইলেকট্রিক ফিল্ড, আমি আসলে সব টপিকের উপরে এমসিকিউ তৈরি করতে পারিনি, তো কিছু কিছু টপিক্সের উপরে কিছু এমসিকিউ দেওয়ার চেষ্টা করেছি। যেমন ইলেকট্রিক ফিল্ডের কিছু এমসিকিউ আমি দেওয়ার চেষ্টা করেছি, যে সাধারণত পিএসসি যদি কোশ্চেন করে, আমার ধারণা এই টাইপের কোশ্চেনই করতে পারে, কারণ যেহেতু এখানে থিওরিটিক্যাল খুব বেশি দেওয়া, ম্যাথ অথবা ডেরিভেশন দেওয়ার কোনো সুযোগ নেই, তো এই ধরনের কিছু ট্রিকি কোশ্চেন করতে পারে। আমি এক দুইটা নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরেন, যে কোনো টপিক্সের উপর আমি এখন থেকে যে টপিক্সগুলো আলোচনা করব, সবগুলোর ক্ষেত্রেই এই কিছু কমন জিনিস একটু মাথায় রাখতে পারেন। প্রত্যেকটা টপিক্সের হচ্ছে সংজ্ঞা আপনারা মাথায় রাখতে পারেন, সংজ্ঞা একটু ঘুরায় পেঁচায় এমসিকিউ আকারে দিতে পারে। প্রত্যেকটা জিনিসের একক, ফিজিক্সে আমাদের একক জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আকারে আসতে পারে। তারপরে হচ্ছে সূত্রগুলো এমসিকিউ আকারে আসতে পারে। সেই সূত্রের ছোট কিছু ম্যাথ এমসিকিউ আকারে দিতে পারে। তারপরে হচ্ছে সূত্রের অনেক সময় এমনও হতে পারে যে সূত্রের একেবারে ফুল অংশ সূত্র দিয়ে দিবে না, সূত্রের একটা অংশ নিয়ে প্রশ্ন করতে পারে। যেমন ধরেন, আমি এখানে একটা প্রশ্ন করেছি, কোনো চার্জ থেকে দূরত্ব দ্বিগুণ করলে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। এখন দূরত্ব যদি আমরা দ্বিগুণ করি, আমরা একটু আগেই দেখেছি যে এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্বের বর্গের যেহেতু ব্যস্তানুপাতিক, দূরত্ব যদি আমরা দ্বিগুণ করি, তাহলে আর এর মান দ্বিগুণ করি, 2 স্কোয়ার ইকুয়াল টু হবে 1/4। তার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান বা বলের যে মানটা, সেটা 1/4 হয়ে যাবে। এটা কিন্তু পুরো সূত্রের ম্যাথ না, সূত্রের একটা অংশের ম্যাথ। তো এরকম ছোটোখাটো ম্যাথ ট্রিকি হিসেবে আসতে পারে। আর এই জিনিসগুলো যে কোনো টপিক থেকে, সংজ্ঞা, একক, সূত্র, ছোট ছোট ম্যাথ সূত্রের বা সূত্রের ভিতর থেকে ছোট ছোট ম্যাথ, আর একটা হচ্ছে এই ফুল যে সূত্রগুলো আছে, এই জিনিসগুলো একটু দেখে রাখতে পারেন, এমসিকিউর জন্য কাজে দিবে। আচ্ছা, এই এমসিকিউগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন আশা করি। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্যতায়। এই ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা পড়লাম, সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমরা যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মনে করলাম যে আমার এখানে একটা চার্জ আছে, ধনাত্মক চার্জ। আমার এই ধনাত্মক চার্জের মধ্যে আমি অন্য কোনো চার্জ আনবো, সেটা মনে করেন হচ্ছে একক ধনাত্মক আধান, সেটা হচ্ছে +1 একক ধনাত্মক আধানকে নিয়ে আসব। এখন এই একক ধনাত্মক আধানকে যে আমি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে প্রবেশ করানো হয়েছে, সে অবশ্যই একটা আকর্ষণ অথবা বিকর্ষণ বল ফিল করবে। এইটা যদি চার্জটা যদি ঋণাত্মক হয় তাহলে আকর্ষণ বল ফিল করবে, চার্জটা যদি ধনাত্মক হয় তাহলে বিকর্ষণ বল ফিল করবে। এই যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে আমি স্থাপন করলে সেটা যে পরিমাণ বল অনুভব করবে, সেই বলটাকেই আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রাবল্য। এবং আমরা এফ এর সূত্র তো একটু আগেই দেখে আসছি, সেটা হচ্ছে Q1 Q2/r²। এই এফ এর সাথে এটা রিলেটেড, যেহেতু এখানে বল নিয়েই আমরা কথা বলতেছি। তবে এখানে কিছু মজার বিষয় আছে, যে এই যে তড়িৎ প্রাবল্যটা, একটা একক ধনাত্মক আধানকে আমরা স্থাপন করলাম, সেটাকে ডিনোট করা হয় বা প্রকাশ করা হয় হচ্ছে ই দিয়ে। এটাকে টেস্ট চার্জও বলা হয়, ইংলিশে আমরা টেস্ট চার্জই বলি। তো এই যে টেস্ট চার্জটা আমরা এখানে তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসছি, আমরা যখন ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যর মান বের করব, ই এর মান, তখন দেখব ই এর সূত্রটা হচ্ছে F/Q।
মানে এটা আসছে কিভাবে সেটাও আমি দেখাই দেই, এইখানে দেখাই যে মনে করেন আমি এখানে তো একটা যে কোনো আধান আনতে পারতাম। মনে করেন কিউ পরিমাণ আধান যদি আমি আনি, কিউ পরিমাণ আধান আনতে যদি সেটা এফ বল ফিল করে, অনুভব করে, কিউ পরিমাণ আধান আমি এই ক্ষেত্রের ভিতরে নিয়ে আসছি, সেটা এফ বল অনুভব করলো। ঠিক আমি যদি একক নিয়ে আসি, ঐকিক নিয়ম, সহজ কথা, আমি সংজ্ঞাতেই বলে দেওয়া আছে এটা একক ধনাত্মক আধান হইতে হবে। তাহলে আমি যদি এখন একক আধান আনি তাহলে এটা কীরকম হবে, এফ বাই কিউ। এই যে একক ধনাত্মক আনছি এফ বাই কিউ, এইটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি। এই যে ই ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ। এই সূত্র ছোটোখাটো সূত্র আছে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, দেখে নিন। তো এইখানে যে জিনিসটা আমরা দেখব, ই এর ক্ষেত্রে এফ এর মান যদি আমরা বসাইতে চেষ্টা করি, এফ এর মান আমরা জানি যে এফ এর মান লিখে দিছি, এফ এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে সূত্রটা দাঁড়ায় হচ্ছে এই রকম। এবং যে জিনিসটা আমরা দেখব যে এই যেই টেস্ট চার্জটা আমরা আনছি, এখানে সেই টেস্ট চার্জটাকে কিউ নট ধরা হয়েছে। আমরা দেখব এফ এর মান বসানোর পরে এই কিউ নট চলে যায়, শুধুমাত্র এই চার্জের মানটাই থাকে। তাহলে আমরা যখন ইলেকট্রিক ইন্টেন্সিটি বের করব তখন টেস্ট চার্জটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, কাটাকাটি চলে যায়, এটা আর ব্যবহার করার দরকার হয় না। আরেকটা বিষয়, কে এর ক্ষেত্রে প্লাস কিউ আধানটি যদি শূন্যস্থান বা বায়ু মাধ্যমে স্থাপিত হয়, যে কোনো শূন্যস্থানে অথবা বায়ু মাধ্যমে, তখন এই কে এর মান সবসময় অলওয়েজ 1 হয়। যেহেতু কে এর মান 1 হয় সেহেতু এই কেটাও লেখা লাগে না, প্রয়োজন নাই। তো আলটিমেটলি আমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটির যে ফাইনাল সূত্রটা সেটা দাঁড়ায় হচ্ছে এরকম, দেখে নেবেন। সূত্র এমসিকিউ আকারেও আসতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যেটা আমরা হয়তো অনেকেই পড়তে যে একটু কনফিউশনে পড়ে যাই। একটা হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য যেটা বললাম, আর একটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, তড়িৎ বিভব। দুটো কিন্তু ভিন্ন জিনিস, মোটেও এক জিনিস না। দেখেন আমি সহজে বোঝানোর চেষ্টা করি যে ইলেকট্রিক ইন্টেন্সিটি এটা হচ্ছে বলের সাথে রিলেটেড, ফোর্স বা বলের সাথে রিলেটেড। আর ইলেকট্রিক পটেনশিয়াল যেটা, সেটা হচ্ছে কাজের সাথে রিলেটেড। তো ইলেকট্রিক ইন্টেন্সিটি যেটা আমরা মাত্র দেখলাম, যে এখানে একটা চার্জ আছে, মনে করি মাইনাস চার্জ আছে, এখানে একটা একক ধনাত্মক আধানকে আমরা নিয়ে আসছি, একক ধনাত্মক আধান। এই যে একক ধনাত্মক আধান আনছি, এই একক ধনাত্মক আধানটাকে যখন আমরা এইখানে আনবো, এটা যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটি। আচ্ছা, তো ইলেকট্রিক ইন্টেন্সিটি যেমনটা আমরা দেখেছি যে কিউ পরিমাণ এক আধানকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আনি তাহলে সেটা এফ বল অনুভব করে, তাহলে একক ধনাত্মক আধানকে আনলে সেটা হচ্ছে এফ বাই কিউ। একই রকমভাবে ইলেকট্রিক পটেনশিয়ালটা কি হবে, এই ক্ষেত্রে অসীম একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আমরা যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র, সেটার মধ্যে অসীম থেকে কোনো একটা আধানকে নিয়ে আসি বা নিয়ে আসতে চাই, অসীম থেকে আনতে হবে। অসীম থেকে যদি কোনো একটা আধানকে নিয়ে আসতে চাই, তাহলে এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, এইবার কিন্তু আর বল না, এইবার হচ্ছে কাজ। যে পরিমাণ কাজ করতে হবে সেইটাই হবে হচ্ছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে কীরকম, যে অসীম থেকে যদি আমি কিউ পরিমাণ আধানকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে আমার কাজ করতে হয় ডব্লিউ পরিমাণ, তাইলে এখানে একক হবে, একক ধনাত্মক আধানকে আমরা আনবো। তো একক ধনাত্মক আধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কাজ করতে হবে হচ্ছে ডব্লিউ বাই কিউ পরিমাণ। এটা হচ্ছে তড়িৎ বিভব, আর এটা হচ্ছে তড়িৎ বল বা ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য যেটাই আমরা বলি। তো এই দুইটা জিনিসের মধ্যে এলোমেলো করা যাবে না। ট্রিকি কোশ্চেন, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আচ্ছা, নতুন আর একটা সূত্র নিয়ে আসছি আমরা, সেটা হচ্ছে গজ ল। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটার জন্য প্রথমে কিছু জিনিস একটু আলোচনা করি, সুবিধা হবে বুঝতে। সারফেস, একটা হচ্ছে ক্লোজড সারফেস। ধরেন আমি এখানে একটা বস্তু নিলাম, একটা ঘনক হইতে পারে সেটা, অথবা সেটা একটা গোলক হইতে পারে,
অথবা যে কোনো আকৃতিরই হইতে পারে। আকৃতি ডাজন্ট ম্যাটার, আকৃতি কোনো ম্যাটার করে না এখানে। তবে অবশ্যই এটা আবদ্ধ ক্ষেত্র হইতে হবে, এটা ক্লোজড, আবদ্ধ হইতে হবে। যদি আবদ্ধ হয় তখন এই আবদ্ধর মধ্য দিয়ে, আমি চিত্রটা দেখাই তাহলে তো এটা বুঝতে সুবিধা হবে। এই যে চিত্রটা খেয়াল করেন, এটা একটা আবদ্ধ ক্ষেত্র দেওয়া আছে। তো এই আবদ্ধ ক্ষেত্রের ভিতরে একটা আধান, তো আধান থাকলে এখানে তো অবশ্যই তড়িৎ বলরেখা বা তড়িৎ ফ্লাস্ক যেটাই আমরা বলি না কেন, এই ক্ষেত্র থেকে কিছু তড়িৎ বলরেখা বা ফ্লাস্ক বের হবে, বাইরের দিকে বের হবে, চতুর্দিক থেকে বের হবে। তো এই যে বের হবে, এই বের হওয়ার পরিমাণটা কত, কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বা কি পরিমাণ ইলেকট্রিক চার্জ এই সারফেস দিয়ে বের হবে, সেইটার পরিমাপটাই হচ্ছে গজ ল নির্ধারণ করে দেয়। অর্থাৎ গজ লর মাধ্যমে আমরা সেই পরিমাণটা বের করতে পারি। সাপোজ এখানে বলা আছে, দেখেন, এই যে স্টেটদের থেকে আমরা পড়ি, বাকিটা পড়ে নিন আপনারা। দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাস্ক আউট অফ এ ক্লোজ সারফেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এনক্লোজড ইলেকট্রিক চার্জ। অর্থাৎ এই যে ইলেকট্রিক ফ্লাস্ক যেটা বের হচ্ছে এই ক্লোজ সারফেসের চতুর্দিকে, এটার পরিমাণটা কতটুকু হবে সেটা গজ লর মাধ্যমে আমরা বের করতে পারি। তো গজ লর মাধ্যমে যেটা বের করতে পারি, এখানে আমি ইকুয়েশনটা একটু বোঝানোর চেষ্টা করতেছি, যদিও এই ইকুয়েশনের ডেরিভেশন দরকার হবে না এমসিকিউর জন্য, তবে ইকুয়েশনটা পরীক্ষায় আসতে পারে, বা ইকুয়েশনটা দিয়ে নির্দিষ্ট কোনো অংশ বলে দিতে পারে যে এইটা কি অথবা এইটা কি, এরকম, বা এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এই ধরনের জিনিসপত্র এমসিকিউ রিলেটেড আসতে পারে। গজ লটাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এখানে যে ফাই ই যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাস্ক, মানে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাস্ক বের হচ্ছে সেই পরিমাণটা আমরা বের করব। এবং এইখানে যে জিনিসটা হচ্ছে এই ইটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, যেটা হচ্ছে বের হচ্ছে, যেটার দিক আছে। এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেগুলো বের হচ্ছে, এদের প্রত্যেকেরই একটা দিক আছে, এটা ভেক্টর রাশি। আমাদের কিন্তু এটা ভেক্টর রাশিও কাজে লাগবে, ঠিক আছে? আমি ভেক্টর রাশিটাও দেখাবো, এখানে যে ভেক্টর রাশি হিসেবেও দেওয়া আছে, মূলত ভেক্টর রাশি। তো এইখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেটা এখানে দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, আর এটা হচ্ছে ডিএ, নির্দিষ্ট একটা ছোট এরিয়া আমরা ধারণ করি। পুরোটার ক্ষেত্রে তো আমরা বের করতে পারি না, এইখানে ছোট্ট একটা এরিয়া, সারফেস এরিয়া আমরা ধরে নিই। সেই সারফেস এরিয়াটা যদি আমরা বের করতে পারি, যে সেখানে পাই ই এর মান কত সেটা যদি বের করতে পারি, তো আমরা জানি কত নির্দিষ্ট এরিয়ার মান বের করতে পারলে আমরা যদি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে ইন্টিগ্রেশন করে দিলে সেটা সম্পূর্ণ মান চলে আসে। তো এখানে সেই কাজটাই করা হয়েছে, একটা ছোট এরিয়া নেওয়া হয়েছে, সেই এরিয়ার মধ্য থেকে আমরা সেই ইন্টেন্সিটির মানটা, সেই ইলেকট্রিক ফ্লাস্কের মানটা আমরা বের করব। সূত্রটা হচ্ছে যে এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে, এখানে কিন্তু ডট গুণন করা হয়েছে। সূত্রটা আমি সূত্রতেই চলে যাই, বুঝাইতে সুবিধা হবে। এই যে ই এবং ডিএ, ছোট ক্ষুদ্র যে এরিয়া আছে, এই দুইটার ডট গুণন করে আমরা যেই মানটা পাবো সেটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমার মানটা আসে হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এবং এপসাইলন নটটা আমরা কি জানি, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, আমরা আগে আলোচনা করেছি। এবং কিউ হচ্ছে কি পরিমাণ চার্জ এই ক্লোজড সারফেসটার ভিতরে, কি পরিমাণ চার্জ আছে সেই চার্জের পরিমাণ। দেখেন এই গজ লর একটা ইন্টিগ্রাল ফর্ম তো আছেই, সেটার একটা ডিফারেন্সিয়াল ফর্মও আছে। ডিফারেন্সিয়াল ফর্মটা ইন্টিগ্রাল ফর্মের থেকে আলাদা না, ব্যাপারটা এরকম না যে ইন্টিগ্রাল ফর্মটা একটা আলাদা সূত্র এবং ডিফারেন্সিয়াল ফর্মটা একটা সম্পূর্ণ আলাদা সূত্র, তাই না। এই ইন্টিগ্রাল ফর্ম এবং ডিফারেন্সিয়াল ফর্ম দুইটাই কিন্তু ইকুইভ্যালেন্ট, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এখানে যে টপিকসগুলো আলোচনা করছি সেটা একটু বলি। দ্য ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড at a point is proportional to the charge density at that same point. এই যে আমরা ইলেকট্রিক ফ্লাস্ক যেটা বের করছি, এইটা হচ্ছে চার্জ ডেন্সিটি, এটার সমানুপাতিক।
অথবা ওইভাবে না বুঝতে চাইলেও সমস্যা নেই, জাস্ট এতটুকু মনে রাখেন যে এই যে জিনিসটা 4πk অবশ্যই এটা একটা ধ্রুবক। আর যে কোনো জিনিসের সাথে যখন ধ্রুবক থাকে, মনে করেন হচ্ছে এটা এক্স, এখানে একটা ধ্রুবক আছে কে, এটা হচ্ছে ওয়াই, তাহলে আমরা এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই লিখতে পারি, যেহেতু এটা পুরোটাই একটা ধ্রুবক স্থির রাশি। সেই জন্যই বলা হয়েছে যে এই যে ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ডের যে ডাইভারজেন্সটা, সেটা চার্জ ডেন্সিটির সমানুপাতিক। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর এই যে ইন্টিগ্রাল ফর্মের যেটা আমি দেখাইছি, যে ইন্টিগ্রাল ফর্মটা হচ্ছে ডাইভারজেন্সটা হচ্ছে চার্জ ডেন্সিটির সমানুপাতিক, আর এইদিকে হচ্ছে যেই আমরা ইন্টিগ্রাল ফর্মে বের করছি সেটা কিন্তু আবার চার্জ ডেন্সিটির সমানুপাতিক না, সেটা হচ্ছে চার্জের সমানুপাতিক কিউ। তো এই ইন্টিগ্রাল ফর্ম এবং ডিফারেন্সিয়াল ফর্ম, যেই দুইটা ফর্ম আছে, এই দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট ফর্মুলা, অর্থাৎ একটা থেকে আরেকটাতে ডিরাইভ করা যায়, তো ডেরিভেশন আসবে না। আরেকটা জিনিস, যে এখানে যে আমরা সারফেসের কথা বলছি, একটা ইলেকট্রিক ফিল্ড যে সারফেসের ক্ষেত্রে বলা হয়, এই ইলেকট্রিক ফিল্ডের যে সারফেসটা সেটা সিমেট্রিক্যাল হইতে হয়। সিমেট্রিক্যাল মানে হচ্ছে উভয় পাশে সমান থাকবে। সিমেট্রিক মানে জানি আমরা যে কোনো জিনিস মানে মাঝ বরাবর দাগ টানলে সেটা উভয় পাশে সমান থাকবে, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডটা উভয় পাশে সমান থাকতে হবে, তাহলে এই ব্যাপারটা এইটার ক্ষেত্রে খাটবে। আর এই যে সারফেসটার কথা আমরা বলছিলাম, এই সারফেসটা কিন্তু এই যে ক্লোজ সারফেস যেটা বলছে সেটা বৃত্তাকারও হতে পারে, চতুর্ভুজ আকৃতির হতে পারে, অথবা অন্য কোনো আকৃতির হতে পারে। আকৃতি কিন্তু এখানে ম্যাটার করে না গজলর ক্ষেত্রে। তো গজলর থেকে যে আপনারা সূত্রটা একটু দেখে যাইতে পারেন, ইন্টিগ্রাল ফর্মের সূত্রটা কীরকম, ডিফারেন্সিয়াল ফর্মের সূত্রটা কীরকম, সেটা একটু দেখে যাইতে পারেন। আর এটার মধ্যে এখানে কোনটা কি, এই যে কোনটা কার প্রপোর্শনাল সমানুপাতিক, এই জিনিসগুলো একটু দেখে যাইতে পারেন, এমসিকিউতে হেল্প হবে আশা করি। আচ্ছা, এখানে আমি এই কথা বলে ফেলছি যে এটা আসলে শেপ বা সাইজ ম্যাটার করে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেই শেপটার ভিতরে আমরা চার্জের কথা কল্পনা করতেছি, এই চার্জটা এই শেপের ভিতরে যে কোনো পজিশনেই থাকতে পারে, এই পজিশনটাও আসলে ম্যাটার করে না। এই দুইটা জিনিস এমসিকিউর কারণে আসলে এই দুইটা জিনিস লিখে দিলাম, এমসিকিউতে হেল্প হইতে পারে সেজন্য। তাহলে আসেন এইবার আমরা একটু নতুন আলোচনায় যাই, নতুন টপিকসে। ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স, এই জিনিসগুলো কি আসলে? তো ইলেকট্রিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস আমরা আসলে মানে নিত্য নতুন ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে। এর মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে ক্যাপাসিটর, আপনারা সবাই জানেন। তো এই ক্যাপাসিটরটা যেটা হচ্ছে, যে ক্যাপাসিটর এমন একটা ডিভাইস বা যন্ত্র বা একটা কম্পোনেন্ট, সেটার কাজ হচ্ছে চার্জ ধরে রাখা। যে চার্জ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করতেছি, সেই চার্জ ধরে রাখবে হচ্ছে এই ক্যাপাসিটর সি। এখন সেটা কিভাবে সম্ভব বা এইটা কিভাবে করে সেটা নিয়েই আলোচনা করব। তার আগে এখানে একটা জিনিস আমি একটু বলে দিই, এটার কারণে মনে পড়ছে দেখে। A passive electronic component that stores electrical energy in an electrical field. তাই তো, এখানে প্যাসিভ কম্পোনেন্ট বলতে আসলে কি বোঝায়? দেখেন, আমরা ইলেকট্রিক্যাল যত যন্ত্রপাতি ব্যবহার করি তা সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। খুঁটিনাটি এই জিনিসগুলো জানা লাগবে আসলে এমসিকিউর জন্য। আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো জিনিসের বেসিকগুলো যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে এমসিকিউতে আপনি এগুলোর সুবিধা পাবেন। আচ্ছা, অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনগুলো? যেই কম্পোনেন্টগুলো পাওয়ার সাপ্লাইয়ের দরকার হয় সেগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর যেগুলোতে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না বা কোনো পাওয়ার সোর্সের প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। আচ্ছা, এটা মনে রাখতে পারেন। এবার আমরা চলে যাই হচ্ছে ইয়েতে, আসলে ক্যাপাসিটর কি, কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। তো ক্যাপাসিটর মূলত হচ্ছে যে কোনো দুইটা পাত থাকবে, এরকম দুইটা পাত, এবং এই দুইটা পাতকে যদি আমরা যে কোনো একটা সোর্স বা ব্যাটারির সাহায্যে যুক্ত করে দিতে পারি,
তাহলে যেটা হবে, এই পাত দুইটার মাঝে একটা ইনসুলেটর বা অন্তরক পদার্থ থাকবে, সেটা যে কাজটা করবে এই পাত থেকে কোনো চার্জকে, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, এইটাকে এই এক পাত থেকে আরেক পাতে যেতে দিবে না। তো আমরা যেহেতু এখানে ব্যাটারি একটা এঁকেছি, আমরা এইখান থেকে বোঝার চেষ্টা করি। এটা প্লাস, তার মানে এইখানে এটা মাইনাস, এখানে আসলে এই মাইনাস বা ঋণাত্মক চার্জগুলো জমা হবে, আর এইখানে আসলে ঋণাত্মক চার্জের ঘাটতি অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, তার মানে এটা পজিটিভ। এখন এই ব্যাটারির এই কারণে এইখানে যখন মাইনাস আর এখানে যখন প্লাসগুলো এসে জমা হলো, এখন যদি আমি এই যে ব্যাটারির যে সোর্সটা আছে, এই ব্যাটারির সোর্সটা যদি আমি সরাই ফেলি, এখান থেকে নিয়ে নেই, তাহলে যে জিনিসটা হবে, এখানে এই যে ঋণাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জ দুই পাশে এগুলো জমা থাকবে। আর এই যে জমা থাকবে বা স্টোর হবে, এইটাই হচ্ছে ক্যাপাসিটরের মেইন প্রিন্সিপাল। ক্যাপাসিটর আমাদের এই চার্জ জমা রাখে, এবং ক্যাপাসিটরের সিম্বল পরীক্ষায় এমসিকিউতে কিন্তু সিম্বল অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের সিম্বল দিয়ে, বিভিন্ন ধরনের সার্কিটের অথবা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের সিম্বল দিয়ে এগুলো এমসিকিউতে আসতে পারে, এটা কিসের সিম্বল প্রকাশ করে। তো এগুলো একটু দেখে রাখবেন। এবং যদি আপনারা বাস্তবে দেখে থাকেন ক্যাপাসিটর, আমি আশা করি সবাই দেখেছেন, এরকম দেখতে অনেকটা। ক্যাপাসিটরের সাইজ অনুযায়ী বা মান অনুযায়ী ক্যাপাসিটর বড় ছোট হতে পারে। তো এই যে ক্যাপাসিটর যেটা হচ্ছে চার্জ আমাদেরকে ধরে রাখবে, এই চার্জটা যে ধরে রাখবে, এই চার্জ ধরে রাখার একটা ক্ষমতা যে আছে তার, এই ক্ষমতাটাকেই বলা হয় হচ্ছে ক্যাপাসিটেন্স। অর্থাৎ ক্যাপাসিটরের যে ধর্ম বা বৈশিষ্ট্য বা ধারণ করার যে ক্ষমতাটা, সেটাই হচ্ছে ক্যাপাসিটেন্স। এটা হচ্ছে নর্মাল ভাষায় আমরা এইভাবে বলতে পারি যে চার্জ ধরে রাখার যে ক্ষমতা, সেটা ক্যাপাসিটেন্স। অথবা সংজ্ঞাটাকে আমরা এইভাবেও দিতে পারি যে কোনো একটা পরিবাহীর বিভব যদি আমি 1 একক বৃদ্ধি করতে চাই, যে কোনো একটা পরিবাহীর বিভব, একটা পরিবাহী আছে, সেটার বিভব আমি 1 একক বৃদ্ধি করতে চাচ্ছি, একক পরিমাণ বৃদ্ধি করতে চাচ্ছি, তাহলে আমাকে এই বিভব পার্থক্য বা বিভব ধরে রাখার জন্য যে পরিমাণ চার্জ দিতে হবে, সেইটার পরিমাপটাই হচ্ছে আসলে ওই পরিবাহকের, এই যে পরিবাহকটা নিয়ে কথা বলতেছি, এই পরিবাহকের ধারকত্ব। অর্থাৎ আমার কাছে একটা পরিবাহক আছে, এই পরিবাহকের বিভব আমি 1 একক বাড়াতে চাই। তো আমরা জানি বিভব বাড়াতে হলে অবশ্যই সেখানে চার্জ সাপ্লাই করতে হবে, চার্জ আদান প্রদান ঘটতে হবে, না হলে তো বিভব বাড়বে না, কমবে না। তো চার্জ যেহেতু আদান প্রদান করতে হবে, তো আমি এক একক পরিমাণ বিভব যদি বাড়াতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ চার্জ দিতে হচ্ছে, এই চার্জের পরিমাপটাই হচ্ছে কি ওই পরিবাহকের জন্য ধারকত্ব। তো ধারকত্ব সংখ্যা হচ্ছে আমরা নর্মালি ওই ঐকিক নিয়মের মধ্যেই পেয়ে যাই। যদি মনে করেন আমি কোনো একটা পরিবাহের বিভব কিউ পরিমাণ বাড়াতে চাই, বিভব ভি পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমার কিউ চার্জ যদি লাগে সেই ক্ষেত্রে, তাহলে আমি যদি এই জিনিসটাকে যদি এইভাবে বলি, এটা একটু মুছে দেই, আমি যদি জিনিসটাকে এইভাবে বলি যে ভি পরিমাণ বিভব বাড়াতে চাই, আমি ভি পরিমাণ বিভব বাড়াতে চাই, তাহলে আমার চার্জ লাগবে, আমি ধরে নিই কিউ পরিমাণ। ভি পরিমাণ বিভব বাড়াতে চাইলে আমার চার্জ লাগছে কিউ পরিমাণ। তো সুতরাং আমি যেহেতু একক পরিমাণ বিভব বাড়াবো, তাহলে একক পরিমাণ বিভব বাড়াতে চাইলে আমার চার্জ হবে কিউ বাই ভি। এই যে কিউ বাই ভি, এইটাই হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্সের ব্যাপারগুলো আবার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়। যেমন ধরেন আমরা যদি গোলাকার পরিবাহীর ধারকত্ব বিবেচনা করি, তাহলে নর্মাল যে ধারকত্ব সেটার চেয়ে গোলাকার পরিবাহকের ধারকত্ব কিন্তু ভিন্ন রকম। গোলাকার পরিবাহীর ধারকত্ব 0 হচ্ছে 4 পাই এপসাইলন নট আর। এপসাইলন নট তো আমরা জানি পারমিটিভিটি, 4 পাই মান জানি। এই আরটা হচ্ছে মূলত ব্যাসার্ধ, অর্থাৎ যেই গোলাকার পরিবাহী আমরা হিসাব করতেছি, সেই গোলাকার বা বৃত্তাকার পরিবাহীর যে ব্যাসার্ধটা থাকবে, সেটাই হচ্ছে আর এর মান। তাহলে যে কোনো গোলাকার বৃত্তাকার পরিবাহীর আর এর মান দেয়া থাকলে আমরা ধারকত্ব বের করতে হলে এই সূত্র বের করে ফেলতে পারি। যেহেতু এটা ছোটোখাটো সূত্র এবং আর এর মান দেয়া থাকলে বের করা যাবে, এগুলো এমসিকিউতে আসতে পারে। আর একই রকমভাবে যদি কোনো সমান্তরাল পাত চিন্তা করি, আমরা যে কোনো সমান্তরাল পাতের ধারকত্ব, সেটার ক্ষেত্রে সূত্র হচ্ছে সি ইকুয়াল টু
এ এপসাইলন নট বাই ডি। এটা হচ্ছে এখানে এরিয়া, অবশ্যই যে পাতের আমরা ধারকত্ব বের করব সেই পাতের এরিয়া, আর ডি হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, এপসাইলন আমরা জানি পারমিটিভিটি। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে মানে এই একটু আগে যেটা বললাম, আমরা যদি কোনো বৃত্তাকার পরিবাহকের কথা চিন্তা করি, তাহলে এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেটার ক্ষেত্রে আমরা ধারকত্ব সি এর মান বের করতে পারবো। সেটার সূত্র আমরা জানছিলাম হচ্ছে 4 পাই এপসাইলন নট আর। এখন দেখেন তো, এইখানে একটা ম্যাথ আমি দিছি ছোট করে, সেটা হচ্ছে 1 ফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট একটি পরিবাহী তৈরি করা কি সম্ভব? মানে বৃত্তাকার পরিবাহী, বৃত্তাকার কথাটা লেখা হয়নি, একটি 1 ধারকত্ব বিশিষ্ট একটি বৃত্তাকার পরিবাহী তৈরি করা কি সম্ভব? আচ্ছা, তৈরি করা সম্ভব কিনা সেটা বের করার জন্য আমাকে আর এর মানটা বের করতে হবে। সি এর মান কিন্তু এখানে দেয়া আছে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে। সি এর মান যদি আমরা 1 ফ্যারাডে বসানোর চেষ্টা করি বা বসাই, তাহলে 4 পাই এর মান আমরা সবাই জানি, এপসাইলন নটের মান আমরা দেখছি, আপনারা মুখস্থ করে নেবেন, এপসাইলন নটের একটা মান দেয়া আছে। তো পাইয়ের মান জানা থাকলে, এপসাইলন নটের মান জানা থাকলে, আর এর মান এখান থেকে আমরা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে যেটা হয়, এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই ক্ষেত্রে আর এর মান দেখা যাবে অনেক বিশাল বড় একটা আর এর মান আসবে, অলমোস্ট 9 × 10⁹ এর কাছাকাছি আসবে। তো এত পরিমাণ যে ব্যাসার্ধ, এটা পৃথিবীর ব্যাসার্ধর চেয়েও বড়। তো এত বিশাল পরিমাণ ব্যাসার্ধের কোনো তড়িৎ পরিবাহী, বৃত্তাকার পরিবাহী আমাদের পক্ষে তৈরি করা সম্ভব না, সেজন্য এটা দেওয়া বুঝার জন্য। আচ্ছা, আমরা নতুন টপিকে যাই, সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সব কিছুই মূলত হচ্ছে চার্জ নিয়ে এবং চার্জ রিলেটেড, সব কিছুতেই চার্জ নিয়ে মোটামুটি আলোচনা আছে। এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট এবং সার্কিট। তো আমরা কারেন্ট বলতে সাধারণত ইলেকট্রিক কারেন্টকেই বুঝি, আমাদের যে চলতড়িৎ সেটা। সেখান থেকে আমরা কিছু বেসিক জিনিসগুলো জানবো। এর মধ্যে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ওমস ল, রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, এই সিম্পল জিনিসগুলো জানার চেষ্টা করব। ইএমএফ সম্পর্কে জানবো এবং সবশেষ এইখান থেকে কারশফস লটা জানবো, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ, কারশফস ল পরীক্ষায় আসে। আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট, আমরা এতক্ষণ যে চার্জ নিয়ে আলোচনা করতেছিলাম, সেখানে আসলে ইলেকট্রিসিটি শব্দটা পরিপূর্ণভাবে খাটে না। তার অন্যতম কারণ হচ্ছে, দুঃখিত, ইলেকট্রিসিটির শব্দটা খাটে, কিন্তু ঠিক আমরা যে ইলেকট্রিক কারেন্ট বলি সেটার সাথে খাটে না। যেমন ধরেন, আমি ইলেকট্রিক্যাল চার্জ বলতে যে কোনো একটা বস্তু, এই বস্তুটা ধনাত্মক, আরেকটা বস্তু নেওয়া হলো সেটা ঋণাত্মক, তাহলে এই বস্তুটা যে ধনাত্মক এবং এই বস্তুটা যে ঋণাত্মক, এরা কিন্তু এদের মধ্যে বিদ্যুৎ আছে বা তড়িৎ আছে, এটার মধ্যেও তড়িৎ আছে, এটার মধ্যেও তড়িৎ আছে। কিন্তু ঘটনা হলো যে আমাদের যে এই যে তড়িৎ যে আছে, এই তড়িৎগুলো কিন্তু কোনো জায়গায় চলাচলে সক্ষম না। এইখানে একটা আধান আছে বা চার্জ আছে, এই জন্য এটাকে আমরা তড়িৎ বলি। এইখানেও একটা আধান আছে বা চার্জ আছে, সেজন্য আমরা এটাকে তড়িৎ বলি। কিন্তু আলটিমেটলি আমরা যে ইলেকট্রিক কারেন্ট যেটাকে বলি, চলতড়িৎ সহজ বাংলায় বললে, এই চলতড়িতের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে চার্জ, যেটা ইলেকট্রন, আর এটা তো ইলেকট্রনের ঘাটতি, প্লাস মানেই হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। যে চার্জ বলতে আমরা যেটাকে বুঝি যে এই ইলেকট্রনটাকে অবশ্যই একটা জায়গা থেকে আর একটা জায়গায়, এ থেকে বি পজিশনে মুভ করতে হবে। একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় ইলেকট্রন চলাচল করে বা চার্জ চলাচল করে, তখনই সেটা আসলে ইলেকট্রিক কারেন্ট। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করছি বা চার্জ নিয়ে কথা বলছি, সেগুলোও তড়িৎ কারেন্ট, যেটাকে আমরা স্থির তড়িৎ বলি। আর এই ইলেকট্রনটাই, এই চার্জটাই যখন কোনো তারের মধ্য দিয়ে বা কোনো পথ দিয়ে চলাচল করবে, যাতায়াত করবে, তখন সেটাকে আমরা চলতড়িৎ বলি, আর সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট। তো এই ইলেকট্রিক কারেন্ট থেকে এমসিকিউ আসার মতো অনেক টপিকস আছে, সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে যে জিনিসটা আলোচনা করি সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। মনে করেন যে কোনো একটা দণ্ডের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করবে, আর ইলেকট্রন চলাচল করলেই তো সেটা ইলেকট্রিক কারেন্ট হবে। তো
ইলেকট্রন যে চলাচল করবে, এই ইলেকট্রনটা কিভাবে চলাচল করে আসলে, এই ড্রিফট ভেলোসিটি দিয়ে আসলে ইলেকট্রনের চলাচলের ভেলোসিটি বা বেগটা সম্পর্কে আমরা আসলে ধারণা পাই। সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রনটা এইখান থেকে একটা পদার্থের ভিতর দিয়ে যাবে, তার যাওয়ার পথ বা চলার পথটা কিন্তু সরল রেখা না। ইভেন সে একেবারে স্বাভাবিক স্বাচ্ছন্দ্যভাবেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। এই ইলেকট্রনগুলো চলাচল করবে, তখন সে তার আশেপাশের বিভিন্ন অণু, পরমাণু, অন্যান্য ইয়ের সাথে ধাক্কা খাবে, কলিশন ঘটবে। এ যখন ধাক্কা খাবে, তো কখনো সে সামনে পেছনে আসবে, কখনো ঘোরাঘুরি করবে। এই ঘোরাঘুরির মধ্যেই সে মূলত থাকে। কিন্তু যদি এই চলাচল বা ঘোরাঘুরি ধাক্কার মধ্যে দিয়ে আমরা কোনো ভোল্টেজ প্রয়োগ করতে পারি, প্রেসার দিতে পারি, তখন কিন্তু সেটা এই ইলেকট্রনটা এক জায়গা থেকে অনেক দূরবর্তী আরেক জায়গায় যাবে। তো যখন সে যাবে, তখন সে কিভাবে যাবে সেই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে আমি একটা অ্যানিমেশন অ্যাড করেছি, অ্যানিমেশন একটু দেখি। দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে, একটা এন টাইপ পরিবাহীর কথা আমরা চিন্তা করছি। এখানে অনেকগুলো ইলেকট্রন আছে এবং ইলেকট্রনগুলো সাধারণত এই নর্মাল টেম্পারেচারে অথবা থার্মাল কারণে এইভাবে একটা পদার্থের মধ্যে দিয়ে কাঁপাকাঁপি করতে থাকে। ইলেকট্রনগুলো এইভাবে কাঁপাকাঁপি করে, অলওয়েজ কম্পনশীল। এরা প্রত্যেকটা পদার্থের ভিতরেই এরা কাঁপতে থাকে, কম্পনশীল অবস্থায় থাকে। তো নর্মাল অবস্থায় কম্পন খুবই কম থাকে। টেম্পারেচার যদি আমরা বাড়াই, কম্পন আরও বেশি বাড়ে। এরপরে যদি টেম্পারেচার আমরা আরও বাড়াই, এদের কম্পন আরও বেশি বাড়ে। কম্পন বাড়তেই থাকে টেম্পারেচারের সাথে। তো এখন এই ইলেকট্রনগুলোকে যখন আমরা কোনো ভোল্টেজ প্রয়োগ করব বা প্রেসার দিব, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাবে তারা, তখন আসলে কিভাবে যাবে সেইটাই এখানে দেখার বিষয়। এই যে ইলেকট্রনগুলো কম্পনশীল অবস্থায় আছে, এটাকে কিন্তু বলা হয় ড্রিফটিং। এটাকে বলা হয় ইলেকট্রনগুলোর ড্রিফটিং। ড্রিফটিং বলা হয়, কিন্তু এটা কিন্তু ড্রিফট ভেলোসিটি না। ড্রিফটিং এক জিনিস আর ড্রিফট ভেলোসিটি আরেক জিনিস। এখন দেখেন আমরা এই যে এন টাইপ যে পদার্থটা ছিল আমাদের কাছে বা যে ম্যাটেরিয়ালটা ছিল, সেখানে আমরা একটা ভোল্টেজ প্রয়োগ করছি, ভোল্টেজ সোর্স। এখন কি ঘটবে আমরা একটু দেখার চেষ্টা করি। এখন যেহেতু এটা মাইনাস প্রান্ত, তো মাইনাস এই ইলেকট্রনটাকে বাধা দিবে, ধাক্কা দিবে, এই ইলেকট্রনটা যাতায়াত করবে। এখন যাবে যে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছে ইলেকট্রনটা, দেখেন এইরকম সোজা পথে কিন্তু সে যাচ্ছে না। একটু আগে যেরকম আঁকা বাঁকা দেখানো হয়েছে, ঠিক এই যে ঠিক এক্স্যাক্টলি এইরকমভাবে এই আঁকা বাঁকা অবস্থায় আসলে সে কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কারণ হচ্ছে এর ভিতর বেশি অসংখ্য অণুপরমাণুর সাথে তার কলিশন হবে। তখন এইভাবে যে সরল পথে না যে এইভাবে আঁকা বাঁকা যাচ্ছে, তার ব্যাগটা কিন্তু সব জায়গায় সমান না। কোনো জায়গায় তার ব্যাগের স্পিড বেশি, কখনো ব্যাগ তার কম। তো এই যে ব্যাগ কম আর বেশি, এইটার একটা অ্যাভারেজ বের করি আমরা, গড় বের করি। এই যে গড় বেগ বা অ্যাভারেজ স্পিড যেটা, এই গড় বেগটাকেই বলা হয় হচ্ছে এই ইলেকট্রনের বা এই চার্জের ড্রিফট ভেলোসিটি বা সঞ্চরণ বেগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখানে একটা চিত্র দেখেন, এইখানেও চিত্রটা আমি দেওয়ার চেষ্টা করেছি। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সেটা থাকবে এবং এখান থেকে ইলেকট্রনগুলো পাস করবে এবং এখানে একটা অবশ্যই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, যেখানে এখানে অসংখ্য ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এখানে অবশ্যই একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো এই ড্রিফট ভেলোসিটির একটা সংজ্ঞা আছে, যে কোনো ভেলোসিটিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। যেহেতু এটা ড্রিফট ভেলোসিটি, তাহলে এখানে ভিডি দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে যে টার্মগুলো আছে সেটা খেয়াল করেন। হচ্ছে আই, অর্থাৎ কি পরিমাণ তড়িৎ বা কারেন্ট এটার মধ্য দিয়ে প্রবেশ করতেছে, এই যে আই, এই আইটা থাকবে উপরে, এবং নিচে যে জিনিসগুলো আমরা দেখতেছি ভাগ করব হচ্ছে এন কিউ এ দিয়ে। এই এন হচ্ছে চার্জের পরিমাণ বা সংখ্যা, কিউ হচ্ছে চার্জ, আর এ হচ্ছে যে এই যে ক্ষেত্রফলটা, বৃত্তাকার তারের মধ্য দিয়ে যে ক্ষেত্রফলটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বলতে পারি, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই ড্রিফট ভেলোসিটি, এখানে যদি আমাদের তড়িতের মান দেয়া থাকে, চার্জের মান এবং সংখ্যা দেয়া থাকে এবং এরিয়া দেয়া থাকে, তাহলে আমরা কোনো একটা বস্তুর ক্ষেত্রে এই ড্রিফট ভেলোসিটি বের করতে পারবো। তবে এখানে আরেকটা ব্যাপার, এই যে উপাদান যেটা আমরা নিব, যার মধ্যে আমরা ড্রিফট ভেলোসিটি বের করতে যাচ্ছি, এই ড্রিফট ভেলোসিটিটা কিন্তু এই পদার্থের উপাদানের উপরে অনেকাংশেই নির্ভর করে।
ঠিক আছে, অনেকাংশেই নির্ভর করে। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে ইলেকট্রিক কারেন্ট যেটা আছে সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র আছে। ওহমস ল সবাই পড়ছেন আপনারা, এগুলো এসএসসি ইন্টার থেকে পড়ে আসা হয়েছে। রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, এগুলো সব এখানে রিলেটেড। তো আমি এখানে একটা চার্ট দেওয়ার চেষ্টা করছি, আসলে সময় খুব কম, তো বিস্তারিত আলোচনা করলে বা অনেক ডিপে যেতে পারলে বা সবগুলো করে করে দেখাতে পারলে ভালো হইতো, যেহেতু সেই সময় নাই সেজন্য আমি একটু নর্মালি আলোচনা করে যাচ্ছি। দেখেন, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসার, আপনাদের পিএসসি যদি চিন্তা ভাবনা করে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই চ্যাপ্টারের বা এই টপিক্সের যে সূত্রগুলো আছে সেগুলো খুবই ছোট ছোট সূত্র, এবং এই ছোট ছোট সূত্রগুলো দিয়ে আমরা ছোট ছোট ম্যাথগুলো খুব সহজেই করে ফেলতে পারি। তো যে কারণে এই সূত্রগুলো দিয়ে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। ওহমস ল আমরা সবাই জানি, কোনো একটা তড়িৎ, আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু এগুলো কমন টপিকস, আপনারা সবাই পারেন। তো ওহমস ল আমরা সবাই জানি, কোনো একটা তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যদি একটা কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেই বিদ্যুৎটা বা তড়িৎটা হয় সাধারণত আসলে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ বিভব যত বেশি হবে তড়িৎ প্রবাহের মানও তত বেশি হবে। সেইখান থেকেই আমরা যে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা হচ্ছে একটা ধ্রুবক ব্যবহার করি, এবং এই ধ্রুবকটাকেই বলা হয় হচ্ছে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। তো সূত্রটাকে আরেকটু চেঞ্জ করে আমরা এইভাবে লিখি, আই ইকুয়াল টু, আমরা জানি পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে রোধ, তার মানে পরিবাহিতার বিপরীত রাশি রোধ 1/r ইন্টু ভি, অর্থাৎ পুরো সূত্রটা দ্বারাই হচ্ছে আই ইকুয়াল টু v/r। খুবই কমন সূত্র, একেবারে ছোট থেকে পড়ে আসছি। তো এই সূত্রটা খুবই কাজে লাগবে, এখান থেকে আই এর মান, ভি এর মান, আর এর মান, সব কিছুর মান বের করতে বলতে পারে। আর আমি এখানে কিছু সূত্র দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে আমরা নর্মালি এই ওমের সূত্র থেকে আসলে করি না, সেগুলো হচ্ছে তড়িৎ ক্ষমতা বের করা। আমরা আই বের করি, আর বের করি, ভি বের করি, কিন্তু ক্ষমতাটা অনেক সময় আমাদের বের করার প্রয়োজন হয় না, বা বের করি হয়তো অনেক সময়। তো এই ক্ষমতাটা থেকেও কিছু সূত্র একটু জেনে রাখা ভালো। তড়িৎ ক্ষমতা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়। তো তড়িৎ ক্ষমতার মেইন সূত্র যেটা আমরা বলবো হচ্ছে বিভব ইন্টু তড়িৎ প্রবাহ, ভি ইন্টু আই। তো এইখানে এই ভি এর মান যেটা, সেটা হচ্ছে আমরা ভি ইকুয়াল টু আই আর জানি, তো ভি এর মান বসাইতে পারি, অথবা আমরা এইভাবেও দেখতে পারি ভি আই, এখানে ভি রেখে আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, এরকম করেও আমরা ভি স্কোয়ার বাই আর, এরকম বিভিন্ন সূত্র দেয়া আছে, যে ভি স্কোয়ার বাই আর অথবা আই স্কোয়ার আর অথবা ভি আই। এই সূত্রগুলো আপনারা প্র্যাকটিস করে যেতে পারেন এবং এই সূত্রগুলোর ম্যাথ করতে পারেন। এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা এইচএসসির যে গাইডগুলো আছে, আচ্ছা ওভারঅলই আমি বলে ফেলি যে এইচএসসির যেহেতু আমরা এসএসসি এইচএসসিতে হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, এরপরে অনার্স লেভেলে যে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করার সুযোগ হয়নি। তো আমরা যেই টপিকসগুলো এখানে আলোচনা করতেছি, তো চলতড়িৎ, তারপরে হচ্ছে চার্জ, ম্যাটার, এগুলোর কিছু কিছু টপিক, বিশেষ করে যে ওহমস ল, এই টপিকসগুলো কিন্তু ইন্টারে আছে, এবং ইন্টারে এগুলো নিয়ে হিউজ এমসিকিউ গাইডগুলোতে দেয়া আছে। তো আপনারা এই এমসিকিউগুলো প্র্যাকটিস করে যেতে পারেন, তাহলে কিছুটা হেল্প হবে আমি আশা করি। বিভিন্ন ধরনের এমসিকিউ আছে ইন্টারের গাইডগুলোতে, কঠিন, সহজ, মিডিয়াম ক্যাটাগরির সব। আচ্ছা, আমরা একটু ইলেকট্রোমোটিভ ফোর্স সম্পর্কে জানার চেষ্টা করি। তড়িৎচালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স সহজে আলোচনা করি। ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে যেই কারণে, যেই ফোর্সের কারণে বা যেই বলের কারণে আসলে তড়িৎ প্রবাহিত হয়। তো দেখেন এখানে একটা ব্যাটারি দেয়া আছে, এই ব্যাটারিটা হচ্ছে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই যে আমরা নর্মালি একটা বাল্ব, এই যে তড়িৎ, এই যে পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে যে ইলেকট্রনগুলো যাবে, যাওয়ার জন্য একটা ফোর্সের দরকার হয়। এই ফোর্সটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ফোর্সটা কিভাবে ক্রিয়েট হয়? তো আমরা জানি একটা ব্যাটারি, এরাই আসলে সেই ইলেকট্রোমোটিভ বা ইএমএফটা প্রডিউস করে। এই ধনাত্মক অংশ এবং এখানে হচ্ছে ঋণাত্মক অংশ। তো যখন আমরা একটা বাল্ব বা কোনো কিছুকে কানেক্ট করব, তখন এখান থেকে আসলে ইলেকট্রনগুলো পাস হয়, যদিও আমাদের তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উল্টা দিক। ইলেকট্রন যেদিক দিয়ে পাস হয়
আমাদের তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উল্টা, আমরা ইলেকট্রন প্রবাহকে এইদিকে ধরি, আর আমরা ইলেকট্রন প্রবাহকে হচ্ছে এইদিকে যাচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, আর তড়িৎ প্রবাহকে ধরি হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, কনভেনশনাল যে নিয়ম আছে সেখানে। তো একটা ব্যাটারি এই তড়িৎটাকে, এই ইলেকট্রনটাকে যে পাস করবে, ধাক্কা দিবে, এই যে পজিটিভগুলো ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছে, বল প্রয়োগ করতেছে, এই যে ধাক্কা দিচ্ছে বা বল প্রয়োগ করতেছে, এই ধাক্কা বা বলটাই হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে একটা জিনিস, এই ইএমএফ এবং ভোল্টেজ আমরা অনেক সময় এটাতে একটু কনফিউজড হয়ে যাই। দেখেন, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে যখন আমরা একটা ব্যাটারির চিন্তা করব, এই ব্যাটারি একটু আগে যেটা আমরা দেখলাম যে এই ব্যাটারিটা হচ্ছে ইএমএফ তৈরি করে, এই ব্যাটারিটা হচ্ছে ইএমএফ তৈরি করে। যেহেতু এই ব্যাটারিটা ইএমএফ তৈরি করে, মানে হচ্ছে একটা বল প্রয়োগ করে, একটা ধনাত্মক প্রান্ত এবং একটা ঋণাত্মক প্রান্ত তৈরি করে এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে সহযোগিতা করে, সেটা হচ্ছে ইএমএফ। তো ইএমএফটা এই ব্যাটারির ক্ষেত্রে প্রযোজ্য। আর ভোল্টেজটা হচ্ছে কোনো একটা বর্তনীর কথা যদি আমরা চিন্তা করি, কোনো একটা বর্তনীর যে কোনো দুই প্রান্তের মধ্যে যে পার্থক্য, বিভব পার্থক্য থাকে, সেটাই হচ্ছে ভোল্টেজ। এ পয়েন্ট এবং বি পয়েন্ট, অথবা সেটা হইতে পারে সি পয়েন্ট, অথবা অন্য কোনো ডি পয়েন্ট, যে কোনো দুই পয়েন্টের মধ্যে আমরা ভোল্টেজটাকে কাউন্ট করি, সেক্ষেত্রে আমরা ইএমএফ শব্দটা ব্যবহার করতে পারবো না। অবশ্যই যে কোনো 2 পয়েন্টের মধ্যে বললে সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ বলতে হবে। আর যদি আমরা ব্যাটারির ক্ষেত্রে বলি কিংবা পুরো বর্তনীর ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে সেটা ইএমএফ হতে পারে। যখন আমাদের ওপেন সার্কিট থাকবে, কোনো লোড থাকবে না, মনে করি এখানে কোনো লোড নাই, ওপেন সার্কিট, এই ওপেন সার্কিটের ক্ষেত্রে কোনো বর্তনীর ইএমএফ যত, ওই বর্তনীর ভোল্টেজও তত। তো এটা মাথায় রাখতে হবে, ইএমএফ এবং ভোল্টেজকে এক করে ফেলা যাবে না। কারশফস লটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, আপনারা সবাই জানেন, এটা কমন, ইন্টারেও আছে, অনার্সেও আমরা পড়ছি। মানে অনার্স ফিজিক্সে এই টপিক্সটা এতটাই কমন যে এটা পরীক্ষায় আসতেই। তো এই কারশফস ল গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে। কারশফস ল থেকে আমার কাছে যেটা মনে হয় যে কনসেপ্ট যেটা আছে, সেই কনসেপ্ট থেকেই এমসিকিউ প্রশ্ন করার সম্ভাবনা আছে। যে কারশফস কারেন্ট ল একটা আছে, আর একটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। কারেন্ট ল যেটা হচ্ছে যে যদি আমরা এখান থেকে কারেন্ট প্রোভাইড করি, তাহলে এই যে কোনো একটা নোড, যেখানে একটা জাংশন তৈরি হয়েছে, মনে করেন এখান থেকে কিছু পরিবাহী তার দিয়ে একটা জাংশনে কারেন্ট প্রবেশ করছে এবং কিছু পরিবাহী দিয়ে সেই জাংশন থেকে কারেন্ট চলে গেছে। তো এইখানে যে পরিমাণ কারেন্ট আসছে, তড়িৎ প্রবাহ হয়েছে, I1, I2, I3, তিনটা দিয়ে কারেন্ট হচ্ছে এই জাংশনে প্রবেশ করছে, এবং I4, I5, I6 দিয়ে কারেন্ট চলে গেছে। তো কারশফস কারেন্ট ল বলতেছে কোনো একটা জাংশনে যে পরিমাণ কারেন্ট আসবে বা প্রবেশ করবে আর যে পরিমাণ কারেন্ট চলে যাবে, এই দুইটার যোগফল হবে সমান। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক একই পরিমাণ কারেন্ট সেই জাংশন দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে কারশফস কারেন্ট ল। আর কারশফস ভোল্টেজ ল যেটা, সেটাও অলমোস্ট সিমিলার বলতে গেলে। অর্থাৎ কোনো একটা বর্তনীতে যে পরিমাণ লোড আছে, এখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে বা ভোল্টেজ ড্রেনেজ হবে, সেই টোটাল ভোল্টেজের পরিমাণটা হবে 0। দেখেন, এটা বোঝার একটা ব্যাপার আছে যে এইখান থেকে, এই যে এটা একটা লোড, প্রত্যেকটাই একটা লোড, এখানে টোটালে 1, 2, 3, 4, 5, 6, 7টা লোড আছে। তো 7টা লোডের মধ্যে আমরা যদি এখান থেকে বিবেচনা করি, দেখেন V1 থেকে এটা হচ্ছে প্লাস মাইনাস, আমি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, তাহলে এই V1টাকে প্লাস ধরলাম, প্লাস থেকে মাইনাস, 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 সবগুলোই প্লাস থেকে মাইনাস। এইখানে এসে দেখেন সেটা হয়ে গেছে মাইনাস প্লাস, চিহ্ন বিপরীত, সহজে বোঝার জন্য বলতেছি। তো এই সবগুলো যেগুলো প্লাস থেকে মাইনাসের দিকে গেছে লোডগুলো, প্রত্যেকটার ভোল্টেজ ড্রপ আমরা প্লাস ধরবো, প্লাস ধরা হয়েছে। আর যেটা মাইনাস থেকে প্লাস এসে বিপরীত সাইনে গেছে, সেটাকে আমরা মাইনাস ধরছি, যেটা ভোল্টেজ সোর্স। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমাদের ফলাফল আসবে 0। এটা আমরা উল্টাভাবেও করতে পারতাম, যেমনটা হচ্ছে আমরা যদি এরকম করতাম যে আমরা এই
প্লাস থেকে মাইনাস যেটা সেটাকে মাইনাস ধরবো, তাইলে যেটা মাইনাস থেকে প্লাসে গেছে সেটাকে প্লাস ধরতে হবে। তাহলে আমি যদি এইটাকে মাইনাস ধরতাম, যে -v1 -v2 -v3 -v4 -v5 -v6 -v7, তখন এগুলোকে যেহেতু মাইনাস ধরছি, এটা যেহেতু বিপরীত সাইন, এইটাকে ধরতে হবে প্লাস, প্লাস vs, এইটা ইকুয়াল টু হবে 0, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সূত্র দুইটা দেখে রাখবেন এবং বেসিকটা একটু বুঝে রাখার চেষ্টা করবেন যে কিভাবে কাজ করে। আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, এমনিতে অনেক সময় হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড নিয়ে একটু আলোচনা করি। ইলেকট্রিক ফিল্ড আমরা যেরকম জানছি যে একটা চার্জের চতুর্পাশে একটা তড়িৎ ক্ষেত্র থাকে, ম্যাগনেটিক ফিল্ড জিনিসটাও এরকম, একটা ম্যাগনেটের চতুর্পাশে একটা প্রভাব থাকে, ফিল্ড থাকে, যেই ফিল্ডের আশেপাশে আরেকটা ম্যাগনেটকে আনলে তারা আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, অথবা একটা তড়িৎ ক্ষেত্র আনলে যেই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেগুলো আনলে আকর্ষণ বিকর্ষণ করবে। এই ক্ষেত্রটাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো তড়িৎ যে ক্ষেত্র আমরা জানছি বা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু বলরেখা আছে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও সেরকম কিছু কাল্পনিক বলরেখা আছে, সেগুলো দেখানো হয়েছে চিত্রে। এখানে কিছু অ্যাপ্লিকেশন আমি দিয়ে দিয়েছি, যেহেতু এখান থেকে এমসিকিউ আসার মতো কোশ্চেন এই অ্যাপ্লিকেশনগুলো থেকে আসতে পারে। যে এগুলো আসলে আমরা এই যে ম্যাগনেটিক ফিল্ডগুলো আমাদের ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, জেনারেটরের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করা হয়, আপনারা জানেন। তারপরে হচ্ছে এমআরআই এর ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করি, ডাটা স্টোরেজের ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে থাকি। তো ম্যাগনেটিক ফিল্ডের এই ব্যবহারগুলো একটু জেনে রাখবেন, এমসিকিউ তে আসতে পারে। এখানে একটা জিনিস, আমরা একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর কোনো একটা তড়িৎ পরিবাহী, সেই পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, কারেন্ট যায়, এবং সেটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে, তাহলে তার উপর কি ধরনের প্রভাব পড়বে সেটা আলোচনা করার চেষ্টা করি। বা যে পরিমাণ বল সে প্রাপ্ত হবে, অবশ্যই একটা ফোর্স ক্রিয়েট হবে। ম্যাগনেটিক ফিল্ড একটা তড়িৎ ক্ষেত্রকে বা একটা তড়িৎ চার্জকে, যেটা একটা পরিবাহীর মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে একটা ফোর্স দিবে। তো সেই ফোর্সের সূত্রটা বা এই ম্যাগনেটিক ফোর্সটা যেটা হবে, সেটা হবে F = QVB sin থিটা। এখানে একটু বুঝে রাখার চেষ্টা করি। মনে করি এইটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এইটা হচ্ছে মনে করেন চুম্বক, যেটা আমরা ম্যাগনেট, এটাও ম্যাগনেট, এই ম্যাগনেটের অংশ, এবং এইটার মাঝখান দিয়ে যে তারটা, পরিবাহী তারটা যাচ্ছে, এটার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এইখানে এই যে বি যেটা আমরা দেখতেছি, দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে যদি এদিক দিয়ে তড়িৎ যায়, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই যে এই দাগ বরাবর কারেন্ট যাচ্ছে, এবং তার সাথে একটা অ্যাঙ্গেল বা কোণ করে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে কোণটা, সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করতে পারি। তো এটা হচ্ছে থিটা। তো সূত্রে এই কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে থিটা, সেটা সাইন থিটা আকারে প্রকাশ পাবে সূত্রের মধ্যে। আর অবশ্যই যে বলটা কাজ করবে, সেটা হচ্ছে এই কারেন্ট এর লম্ব বরাবর কাজ করবে, বিদ্যুৎ যেদিকে যাবে তার লম্ব বরাবর কাজ করবে। তো সূত্রটা দাঁড়াবে হচ্ছে F = QVB sin থিটা। এখানে কিউ হচ্ছে চার্জ, এই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ যাচ্ছে। ভি হচ্ছে এই চার্জ যে পার্টিকেলটা যাচ্ছে তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে, সেটা কি পরিমাণ ভেলোসিটির মাধ্যমে যাচ্ছে, কি বেগে যাচ্ছে সেটা। বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আমরা যেটা বললাম। আর সাইন থিটা, এখানে থিটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ। এই জিনিসগুলো জানা থাকলে আপনারা এমসিকিউতে হেল্প পাবেন আর ম্যাথ করতে পারবেন আশা করি। এখান থেকে ছোটোখাটো ম্যাথ করে রাখতে পারেন, অথবা এখানে সাইন থিটাটা বা থিটাটা কি, কোন দুইটা জিনিসের মধ্যে কোন, ফোর্স এবং কারেন্ট, অথবা ফোর্স এবং ম্যাগনেটিক ফিল্ড, কোনটার কোনকে আসলে থিটা হিসেবে ডিনোট করা হয়, এই ধরনের প্রশ্ন এমসিকিউ আসতে পারে। তারপরে আমরা এই এমসিকিউটারই এখানে আমরা একটু এলাবোরেট করানো হয়েছে, সেটা হচ্ছে যে যদি আমরা এই যে তড়িৎ পরিবাহী যেটা আছে, এই পরিবাহীটার লেন্থ চিন্তা করি, যদি কখনো কোথাও ম্যাথ আসলো এরকম যে এই তড়িৎ পরিবাহীর লেন্থ দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে, তো লেন্থ দেয়া থাকলে আমার এই সূত্রে তো কোথাও লেন্থ নাই, তখন আমরা একটু পেঁচে পড়ে যাবো। যদি লেন্থ যেহেতু নাই, লেন্থের মান কোথায় বসাবো, টি দেওয়া থাকলো মনে করেন, টি এর মান কোথায় বসাবো, সেগুলো বুঝবো না।
তো এখানে এটা আমরা ভেঙে দেখানো হয়েছে যে সূত্রগুলো আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। দেখেন ব্যাগ বলতে আমরা জানি হচ্ছে ব্যাগ হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, দূরত্ব বাই সময়। বা এখানে তো আর দূরত্ব আসবে না, এখানে হচ্ছে তারের দৈর্ঘ্য আসবে, এই তারের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। তো আমরা এই ভিটাকে এল বাই টি হিসেবে লিখতে পারি। আচ্ছা, তো এল বাই টি হিসেবে লিখলে এই যে কিউ বাই টি যেটা আছে, এই কিউ বাই টিকে আমরা আলাদাভাবে আবার আমরা জানি হচ্ছে তড়িৎ প্রবাহের মান আই ইকুয়াল টু কিউ বাই টি, একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে আই। তাহলে এই যে আই কিউ বাই টি, এটা হচ্ছে এই কিউ বাই টিকে আমরা আই লিখতে পারি। সো এই সূত্রটা যেভাবেই আসুক, তিনোটা সূত্রই জেনে রাখবেন, তাহলে হচ্ছে ঘুরে ফিরে আসলে মনে রাখতে পারবেন বা হেল্প হবে। লরেন্স ফোর্স, আচ্ছা লরেন্স ফোর্স বোঝানোর আগে আমি একটু আমরা এই অ্যানিমেশনটা দেখি, বুঝতে সুবিধা হবে। মনে করেন আমার কাছে এখানে একটা তড়িৎবাহী তার আছে, আমার এখানে সোর্স, এই যে সোর্স যেটা, এই সোর্সটার মধ্য থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, পরিবাহিত হচ্ছে বিদ্যুৎ। তো বিদ্যুৎ পরিবাহিত হলে আমরা জানি যে যে কোনো তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হয় তার মধ্যে একটা ফিল্ড তৈরি হয় এরকম। এই যে ফিল্ডটা তৈরি হবে, ফিল্ড তৈরি হচ্ছে নর্মালি হচ্ছে এখানে দুইটা জিনিস। যদি এই এই যে তড়িৎবাহী তার যেটা, এই তারটার যে সাইনটা হবে, এইটা ডিরেকশনটা দেখানো হচ্ছে। যেমন ধরেন ইলেকট্রন বা কারেন্ট যদি উপরের দিকে যায় তাহলে আমার এই বলরেখাগুলো হবে এইরকম, আর ইলেকট্রন যদি নিচের দিকে যায় তখন আমার বলরেখাগুলো হবে এইরকম উল্টা। হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নীতি বা বাম হস্ত নীতি, এই নীতির মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি যে কোন দিকে কারেন্ট গেলে বলরেখাগুলো কোন দিকে যাবে। অর্থাৎ আমাদের বৃদ্ধাঙ্গুলি যদি উপরে রাখি তাহলে আমাদের বাকি হাতগুলো এই তড়িৎ বলরেখার দিক নির্দেশ করবে। যাই হোক, ওইটা ভিন্ন আলোচনা, কথা প্রসঙ্গে আসছে। এখন আমরা দেখি যে এই যে তারের মধ্য দিয়ে আমাদের ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটার মধ্যে তো একটা ক্ষেত্র তৈরি হচ্ছেই। এখন যদি আমরা এখানে একটা আলাদা করে চুম্বক ক্ষেত্র নিয়ে আসি তাহলে ঘটনা করবে কি, চুম্বক ক্ষেত্রের এখানে কিন্তু এদের নিজস্ব একটা বলরেখা বা ক্ষেত্র আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখানে আছে ম্যাগনেটের মধ্যে আছে ম্যাগনেটিক ফিল্ড, আর এই তারের মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করব তখন আমরা দেখতে পাচ্ছি সে একটা বাধা দিচ্ছে, বল দিচ্ছে। বল প্রয়োগ করলে সেটা এইদিকে যাচ্ছে, অথবা উল্টা দিকে দিলে সে এদিকে যাচ্ছে। এই বল প্রয়োগের ফলে সে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। এই যে বাধা বা বল সে একটা ফেস করতেছে, সরে যাচ্ছে, এই বলটাকেই বলা হয় লরেন্জের বল বা লরেন্স ফোর্স। সহজে বা আমরা একেবারে সহজ সংজ্ঞায় বলতে পারি হচ্ছে লরেন্স ফোর্সটা হচ্ছে যে একটা চার্জড পার্টিকেল যদি একটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যায় তখন সেই চার্জ পার্টিকেলটা একটা ফোর্স বা বল অনুভব করে, সেটাকেই বলা হয় লরেন্স বল। তো আমরা সূত্রতে চলে যাই, সূত্রটা খুবই সহজ। এখানে হচ্ছে কিউই, আমরা ইলেকট্রিক ফোর্স যেটা জানি, ইলেকট্রিক ফোর্সটা হচ্ছে কিউই, ইলেকট্রিক ফোর্স। আর ম্যাগনেটিক ফোর্স যেটা জানি আমরা সেটা হচ্ছে কিউভি ইন্টু বি, ম্যাগনেটিক ফিল্ড। তো এই দুইটা জিনিস কিছুই না, ইলেকট্রিক ফোর্স যেটা আর ম্যাগনেটিক ফোর্স, এই ফোর্স আর এই ফোর্স, এই দুইটা ফোর্স যোগ করে দিলেই আমরা আসলে এই লরেন্স ফোর্সটা পেয়ে যাই। তো এখানে ইকুয়েশনটা দেয়া আছে, লরেন্স ফোর্স এফ ইকুয়াল টু হবে কিউই প্লাস কিউভি ইন্টু বি। জাস্ট শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড, দেখেন আমি এখানে লিখেই দিছি, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স এই দুইটা আমি যোগ করব। এখানে কিউ হচ্ছে চার্জ, অ্যাজ ইউজুয়াল আমরা আগের সূত্রগুলোতে দেখে আসছি, কিউ হচ্ছে চার্জ, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো এটা দেখে রাখতে পারেন এবং এটার অ্যাপ্লিকেশন এবং কিছু থিওরি ম্যাথ দেখে রাখতে পারেন। বায়োট-স্যাভার্ট ল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাও ম্যাগনেটিক ফিল্ড নিয়েই কাজ করে। একটা যে কোনো তারের মধ্য দিয়ে একটা তার, এই তারের আশেপাশে অবশ্যই এইটার চারপাশে একটা ফিল্ড আছে। তো ফিল্ড থাকলে এই ফিল্ডের ঠিক একটা নির্দিষ্ট পজিশনে যদি আমরা কোনো একটা পয়েন্ট চিন্তা করি, মনে করি এটা একটা পয়েন্ট, পি পয়েন্ট, এই পি পয়েন্টে এই তড়িৎ ক্ষেত্রের বা এই তড়িৎ পরিবাহীর চারপাশে যে ক্ষেত্রটা তৈরি হবে সেটা কি পরিমাণ
ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। আমি দুঃখিত, আরেকবার বলি, হয়তো ক্লিয়ার হয় না বলাটা। আমি এখানে একটা তড়িৎবাহী তার নিলাম, তো তড়িৎবাহী তার নিলে এটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হবে বা বিদ্যুৎ প্রবাহিত হবে তখন তার চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট হবে, ম্যাগনেটিক ফিল্ড। তো এই ম্যাগনেটিক ফিল্ডের প্রাবল্য কোথায় কীরকম, আমার এইখানে একটা পয়েন্ট নিলে এই ম্যাগনেটিক ফিল্ডটা যতটা অনুভব করব, এইখানে একটা পয়েন্ট নিলে নিশ্চয়ই ঠিক ততটাই ম্যাগনেটিক ফিল্ড অনুভব করব না। বিভিন্ন জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের পরিমাপ প্রাবল্য ভিন্ন ভিন্ন হতে পারে। তো কোনো একটা পয়েন্টে এই ম্যাগনেটিক ফিল্ডটা কী পরিমাণ প্রাবল্য দিবে সেইটাই বের করব, আমরা বের করি বায়োট-স্যাভার্ট ল এর মাধ্যমে। তো এইখানে যে কাজটা করা হয় প্রথমেই আমরা পুরো তারের বের করার আগে তারের একটা ক্ষুদ্রাংশ ধরে নেই, ছোটোখাটো একটা অংশ তারের ধরে নেই। এই তারটাকে, এই ছোট অংশটাকে আমরা, পুরোটা যদি এল হয়, তারের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই ছোট অংশটাকে আমরা ডিএল দিয়ে ডিনোট করি, ডিএল। আচ্ছা, যেই পয়েন্টটা আমরা বিবেচনা করছি, যেখানে আমরা তো এই ম্যাগনেটিক ফিল্ডের তীব্রতাটা বের করব, সেই পয়েন্টটা এই পয়েন্টটা। আর এই যে তার এবং ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি একটা সরল রেখা অঙ্কন করি, সেই সরল রেখা আর এই বিদ্যুৎ বা কারেন্ট যেই দিকে যাচ্ছে সেই দিক এবং এই সরল রেখার মধ্যবর্তী কোণটাকে আমরা থিটা ধরবো। থিটা কিন্তু আমরা এটাকে ধরতে পারবো না মোটেও। অবশ্যই কারেন্ট যেই দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকের সাথে এই সরল রেখাটা, অর্থাৎ যেই পয়েন্টে আমরা আঁকতেছি সেই পয়েন্ট বরাবর যে সরল রেখাটা, এর মধ্যবর্তী কোণকে থিটা ধরবো। তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা এই ছোট দৈর্ঘ্য বা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য আমার তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মান আসবে μ0/4π IDL sin θ/r²। এখানে আই তড়িৎ প্রবাহের পরিমাণ, ডিএল সেই ক্ষুদ্রতম ছোট দৈর্ঘ্যটা, থিটার মান তো আমরা বললাম, পায়ের মান আমরা জানি। তো এই মানগুলো যদি জানা থাকে তাহলে আমরা এই ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান বা প্রাবল্য বের করতে পারবো। এখন আমরা জানি যে ক্ষুদ্র অংশ থেকে যদি আমরা একটা সম্পূর্ণ অংশের বের করতে চাই তাহলে শুধুমাত্র ইন্টিগ্রেশন করে দিলেই আমার সম্পূর্ণ অংশ বের হয়ে যাবে, এবং ইন্টিগ্রেশন করে এই সূত্রটাই আসবে, ইন্টিগ্রেশন করতে পারবো আমরা। এবং যেহেতু চৌম্বক ক্ষেত্র এটা একটা দিক আছে, এটা একটা ভেক্টর রাশি, তাহলে আমরা এখানে এটার ভেক্টর রূপও দেখে নিতে পারি। ভেক্টর রূপ এটা, যেখানে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর, অবশ্যই লেন্থ একটা ভেক্টর, আর আর ব্যাসার্ধ ভেক্টর যেটাকে আমরা বলি, এই তার থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর, সেটা ভেক্টর রাশি। তো ভেক্টর রূপটাও দেখে নেবেন। এখানে যে কাজটা করা হয়েছে সেটা যে নর্মালি আমাদের সূত্র এখানে r², এখানে r³ করা হয়েছে, উপরে একটা r গুণ করার ফলে। উপরে যেহেতু একটা r গুণ করা হয়েছে, সেখানে সূত্রটা নিচে আর একটা r দিয়ে গুণ দিতে হবে, তাহলে 4πr³ হয়ে যায়, আর তেমন কিছুই না এখানে। আচ্ছা, ফ্যারাডেজ ল, এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাথের তুলনায় কনসেপ্ট থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তো ফ্যারাডেজ লতে মূলত দুইটা অংশ, আমি একটা একটা করে বলি। প্রথম অংশ দেখেন, আমি দুইটা আলাদাভাবেই অংশ দেখানোর চেষ্টা করেছি। প্রথম অংশ যে যখনই একটা তড়িৎবাহী তার, মনে করেন এখানে একটা তার আছে, এই তারের মধ্যে কোনো চুম্বক ফ্লাক্স, আমি একটা চুম্বক আনলাম, যে এখানে চিত্রতে দেখা যাচ্ছে অবশ্য, এখানে আমি একটা চুম্বক একটা তড়িৎবাহী তারের পাশে নিয়ে আসলাম, একটা পরিবাহীর কাছাকাছি। পরিবাহীটা একটা সিলিন্ড্রিক্যাল আকৃতির আছে বা সলিনয়েড আকৃতির আছে। এই সলিনয়েড আকৃতির তারের কাছাকাছি একটা চুম্বক নিয়ে আসলাম আমি। যখন চুম্বকটা আমি নিয়ে আসলাম, তখন চুম্বকের যেহেতু একটা বলরেখা বা ফ্লাস্ক আছে, এই চুম্বকটাকে আমি আনা নেওয়া করলে বা নাড়াচাড়া করলে এই বলরেখাগুলো এই তারগুলো বা পরিবাহীর মধ্য দিয়ে আসা যাওয়া করবে, অর্থাৎ এগুলোকে ভেদ করবে, অথবা এগুলোর কি বলে সেটাকে ছেদ করবে, বা এটা দিয়ে পাস করবে। তো এখন এই বলরেখাগুলো যদি এই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে পাস করে বা নড়াচড়া করে, তখন দেখা যায় এই যে তারগুলো বা পরিবাহীগুলো আছে, এগুলোর মধ্য দিয়ে একটা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। আর আমরা জানি ইএমএফ মানেই যেটা তড়িৎ পরিবহনে বা বিদ্যুৎ পরিবাহিতে সহায়তা করে। যেহেতু এখানে একটা ইএমএফ তৈরি হবে, তার মানে এখানে একটা বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে। এখন এই যে কি পরিমাণ
ফ্লাস্ক আনা নেওয়া করলে বা পাস করলে সেটা কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হতে পারে বা সেটার পরিমাণ এই ইএমএফটার পরিমাণ কতটুকু হতে পারে সেটা জানা যায় হচ্ছে এই ফ্যারাডের সূত্র অনুযায়ী। তো দ্বিতীয় অংশে যেটা বলতেছে যে এই আবিষ্ট তড়িৎচালক বলের মান পরিবাহীটির সাথে যুক্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ চৌম্বক ফ্লাক্স যদি বেশি বেশি পরিবর্তন হয় তাহলে ইএমএফ এর পরিমাণও বেশি হবে, চৌম্বক ফ্লাক্স যে বলরেখাগুলো যদি কম হয় তাহলে ইএমএফ এর পরিমাণও কম হবে। মোট কথা হচ্ছে এই যে চৌম্বক ফ্লাক্সটা যে পরিবর্তন হচ্ছে সেটা এই ইএমএফ এর সমানুপাতিক, যে ইএমএফটা সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স প্রকাশ করি d∅dt, পরিবর্তনটা প্রকাশ করে সময় টি এর সাপেক্ষে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। তো সমানুপাতিক, এখানে অবশ্য এন লাগানো হয়েছে। এনটা হচ্ছে এনটা একটা স্থির ধ্রুবক সংখ্যা, যেহেতু আমরা জানি যে কোনো জিনিসের কয়েলের পাক সংখ্যা নির্দিষ্ট। এই যে সলিনয়েডটা আমরা নিব সেটার একটা নির্দিষ্ট পাক সংখ্যা থাকবে, কতটা প্যাচের, সেই প্যাচের সংখ্যাটাকে ধরা হচ্ছে এন। এই এন যেহেতু স্থির সেজন্যই আমি বলছি যে ইএমএফটা তৈরি হবে সেটা হবে যে ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। ফ্লাক্স যত বেশি পরিবর্তন হবে ইএমএফ তত বেশি তৈরি হবে, ফ্লাক্স যত কম পরিবর্তন হবে ইএমএফ তত কম পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওটা একটু খেয়াল করি। এখানে আমরা দেখতে পাবো এই যে একটা সলিনয়েডের মধ্যে দিয়ে একটা চুম্বক নড়াচড়া করলে দেখা যায় যে স্কেলটা নড়াচড়া করে। এই স্কেলটা নড়াচড়া করে মানে হচ্ছে এখানে একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এবং একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আমরা বলি, এই ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ বলরেখা ভেদ করে বা পাস করে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এবং সূত্রটা হচ্ছে এই যে যেই সূত্রটা আমরা এই ফ্লাস্কের বলতে পারি, সেই ফ্লাস্কের সূত্র হচ্ছে বি এ কস থিটা। বি হচ্ছে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, এই যে সারফেসটা আমরা আছে এই সারফেসটার এরিয়া হচ্ছে এ, আর কস থিটা হচ্ছে এই এরিয়ার সাথে এই যে বলরেখাগুলো গেছে এদের মধ্যবর্তী কোণ। এটা ফ্লাস্কের সূত্রটাও মাথায় রাখতে পারেন, কাজে দিতে পারে। মোট কথা হচ্ছে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ফ্যারাডের সূত্রের মাধ্যমে আমরা যে একটা চুম্বককে একটা সলিনয়েডের সামনে আনলে বা তড়িৎ পরিবাহীর সামনে আনলে এখানে ফ্লাক্সের আনা নেওয়া করলে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় সেটার জন্য যে ইএমএফটা তৈরি হয় সেই ইএমএফ এর মানটা কি হবে সেটা হচ্ছে আমরা এই সূত্রের সাহায্যে জানতে পারি। আচ্ছা, তারপরে চলে যাই আমরা, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমরা জানি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট, যে আমাদের যে কারেন্ট আমাদের বাসাবাড়িতে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট বলার কারণই হচ্ছে যে এটা প্রতিনিয়ত তার চলার দিক পরিবর্তন করে। এখন এই যে দিক পরিবর্তন করে, আমরা কিন্তু অল্টারনেটিং কারেন্ট বলতে অনেক সময় এই শুধুমাত্র সাইন ওয়েভকেই বুঝি, যে অল্টারনেটিং কারেন্টের ওয়েভ হচ্ছে এই সাইন ওয়েভ। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সাইন ওয়েভ ছাড়াও কিন্তু এসি কারেন্টের ওয়েভ আছে, এই ধরনেরও হইতে পারে, এই ধরনেরও হইতে পারে। সো এমসিকিউতে এরকম দিয়ে বললো কোনটি অল্টারনেটিং কারেন্টের ওয়েভ, তো সেক্ষেত্রে কনফিউজ হওয়ার কিছু নেই, এগুলো কিন্তু অল্টারনেটিং কারেন্টের ওয়েভই, ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন 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 প্রেক্ষাপটে আসে। তো যেটা আলোচনা করতে চাচ্ছি সে অল্টারনেটিং কারেন্টের মধ্যে যে আমরা যে অল্টারনেটিং কারেন্টগুলো ব্যবহার করি বাসাবাড়িতে, এই অল্টারনেটিং কারেন্টগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের সার্কিট ব্যবহার করি এবং এই সার্কিটগুলোর কিছু বেসিক কাজ আছে এবং এই সার্কিটগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। তো আমি এলআরসি সার্কিটটা বেছে নিয়েছি এখান থেকে কিছু আলোচনা করব বলে। এই এলআরসি আপনারা সবাই জানেন, ইন্ডাক্টর আপনারা চিনেন, ইন্ডাক্টর চিনেন, ক্যাপাসিটর চিনেন, রেজিস্টর চিনেন, সব কিছু চিনেন। ইন্ডাক্টরের সাইন হচ্ছে এইটা, ক্যাপাসিটর এইটা হচ্ছে, আর রেজিস্টর হচ্ছে এইটা, এগুলো আপনারা সবাই চিনেন। আমি যেটা বলতে চাচ্ছি যে এলআরসি সার্কিট যেটা আমরা যদি একটা সিরিজে একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর, এটা কিন্তু সিরিজ ছাড়া প্যারালেলও আমরা যুক্ত করতে পারি। আমি জাস্ট এখন সিরিজের কথাটাই আলোচনা করতেছি, যে একটা ইন্ডাক্টর, ক্যাপাসিটর আর রেজিস্টর যদি আমরা একই সিরিয়ালে কানেক্ট করি একটা সোর্সের মাধ্যমে, তাহলে এখানে এরা কিছু মজার মজার জিনিস শো করে। এগুলো এই এলআরসি সার্কিটগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি এবং এদের কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমরা দেখব। তো
এই ইন্ডাক্টরের হচ্ছে রিঅ্যাকট্যান্স, যেটা অপোজিশন অফ কারেন্ট ফ্লো। ক্যাপাসিটরের হচ্ছে ক্যাপাসিটেন্স, আমরা দেখে আসছি। রেজিস্টরের ক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্যান্স। এই জিনিসগুলো একটু জেনে রাখবেন কোনটা কিসের পরীক্ষায় আসতে পারে। আমি এখানে একটা সূত্রগুলো দেখানোর চেষ্টা করছি, এই 4টা এমসিকিউর জন্য পড়ে রাখতে পারেন, গুরুত্বপূর্ণ। রেজিস্টরের ক্ষেত্রে আমরা ইকুয়েশন আমরা জানি, আমরা ওমের সূত্র থেকে রেজিস্টরের সূত্র পাই। ক্যাপাসিটর থেকে আমরা ক্যাপাসিট্যান্সের যে সূত্র সেটা দেখে আসছি। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ইন্ডাক্টরের এই সূত্রটা, তিনটা সূত্রই গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারেন। তুল্য রোধ অথবা তুল্য ক্যাপাসিটর, যেই ক্যাপাসিট্যান্স যেগুলো আছে তুল্য, আমি মনে করি যে আপনারা তুল্য শব্দটা সম্পর্কে পরিচিত, সেজন্য আর ডিটেলস আলোচনা করলাম না, আর সময়ও খুব বেশি নেই। তারপর আমি একটু বলে রাখি যে কোনো একটা সার্কিটে একাধিক রেজিস্টর অথবা একাধিক ক্যাপাসিটর অথবা একাধিক ইন্ডাক্টরের পরিবর্তন করে যদি আমরা একটা ক্যাপাসিটর অথবা একটা রেজিস্টর অথবা একটা ইন্ডাক্টর ব্যবহার করি, এবং তাতে যদি আমার বর্তনীর যে মান, যেগুলো আমরা তড়িৎ প্রবাহ ছিল, সেটার কোনো পরিবর্তন না হয়, তখন ওই যে অনেকগুলোর পরিবর্তে যে একটা বসাইছি সেটাকেই বলা হয় তুল্যরোধ। অর্থাৎ অনেকের কাজ অনেকে মিলে যে কাজটা করে সেটা যদি একজনই করে ফেলতে পারে, তখন সেটাকে আমরা আসলে তুল্য বলি। তো যখন আমরা তুল্য রোধ বের করি বা তুল্য ক্যাপাসিটর বের করি বা ইন্ডাক্টর বের করি, সিরিজ বা প্যারালালের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সিরিজ, যদি আমি একটা বর্তনীর ক্ষেত্রেই দেখাই, মনে করি হচ্ছে এইখানে দুইটা রেজিস্টর আছে, এখানে একটা বর্তনী আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা সিরিজে আছে, দেখেই বোঝা যাচ্ছে এটা সিরিজে আছে। যেহেতু আমরা নর্মালি তুল্য রোধ বের করার সময় এইটার তুল্য রোধ হবে RS ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2। একই রকমভাবে প্যারালালে হইলে আমরা জানি ব্যস্তানুপাতিক হয়, 1/RP ইকুয়াল টু হয় 1/R1 প্লাস 1/R2। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না, এটা নিয়ে বিস্তারিত আলোচনাও করতেছি না। আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি যে রেজিস্টরের তুল্যরোধ আমরা যেভাবে ব্যবহার করি, সিরিজের ক্ষেত্রে হয় যোগ, প্যারালালের ক্ষেত্রে হয় হচ্ছে এর বিপরীতটা, রেসিপ্রোকালটা যোগ হয়। ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু আবার উল্টা। দেখেন, ক্যাপাসিটরগুলো যদি সিরিজে থাকে তখন হয় রেসিপ্রোকালগুলো যোগ, আর প্যারালালে থাকলে হয় নর্মাল যোগ। আর ইন্ডাক্টরের ক্ষেত্রেও আবার রেজিস্টরের মতো ক্যাপাসিটরের উল্টা। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবেন, এমসিকিউতে কাজে আসবে। আচ্ছা, যেই কথাটা আমরা বলতেছিলাম যে LRC সার্কিট, যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, এগুলো যদি আমরা সিরিজে কানেক্ট করি, এবং সিরিজে কানেক্ট করতে যেয়ে যদি আমরা দেখি যে এটা একটা ডিভাইস তৈরি হয়েছে বা একটা সার্কিট তৈরি হয়েছে, এই সার্কিটটাতে আমরা কি কি কাজ করতে পারি বা আমাদের কি কি হেল্প হয়। এটা একটা টিউনিং সার্কিট। আপনারা রেডিও বা টেলিভিশনের সাথে সম্পৃক্ত আছেন কিনা জানি না, যখন আমরা রেডিওতে কাজ করি তখন অ্যান্টেনার যে টিউনিং করা হয়, একটা অ্যান্টেনার সাথে ইম্পিডেন্স ম্যাচিংয়ের যে ব্যাপার থাকে, সেটা হচ্ছে এই টিউনিং সার্কিটটা তৈরি করতে হলে আমাদেরকে LCR সার্কিটটা এই সার্কিটটাই ব্যবহার করতে হয়। ফিল্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অডিও বা ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি কোনো কিছু ব্লকিং করতে চাই, ফিল্টার করতে চাই, তাহলে আমাদের এই ধরনের সার্কিটগুলো কাজে লাগে। অসিলেটরের ক্ষেত্রে আমরাও এই ধরনের LRC সার্কিট ব্যবহার করি। এনার্জি স্টোরেজ বা রিলিজের ক্ষেত্রে এই ধরনের এই ধরনের সার্কিটগুলো ব্যবহার করা হয়। সো এই বিভিন্ন ধরনের সার্কিট যেগুলো আছে, এগুলোর অ্যাপ্লিকেশনগুলো একটু মাথায় রাখবেন, অ্যাপ্লিকেশন থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা অনেক সময় নিয়ে নিচ্ছি মনে হয়, ক্লাসের দৈর্ঘ্য অনেক বড় হয়ে গেছে। আরেকটা ছোট কথা দিয়ে শেষ করে দেই, আরেকটা ছোটোখাটো জিনিস যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এমসিকিউর জন্য। টপিকস তো অনেকই আছে, আসলে এই স্বল্প সময়ের ভিতরে এই টপিকস, মানে যেই টপিকসগুলো আমি আলোচনা করছি, এগুলো আসলে ডিটেলসে আলোচনা করতে পারলে খুবই ভালো লাগতো, কারণ এগুলো এক একটা টপিকস নিয়েই এক একটা ক্লাস নেওয়া সম্ভব যদি বোঝানো যায় আর কি। তো যেহেতু এখন সেই পরিমাণ সময় নাই, আমি এখানে আরেকটা জিনিস এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেজন্য একটু নিয়ে আসছি টপিকটা, এখানে আলোচনা শেষ করে দিব। এর বাইরে যে টপিকসগুলো আছে আপনারা একটু বাসায় দেখে নেবেন আশা করি। সেটা হচ্ছে MRS। আমরা তো এসির ক্ষেত্রে যেটা হয়, আমরা এসির যে ক্যালকুলেশনগুলো করি, এসি এবং ডিসির ক্যালকুলেশনগুলো সেম না।
তো এসি এবং ডিসির ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের অনেক সময় একটা ঝামেলা হয় যে এসি থেকে ডিসির ক্যালকুলেশন অথবা ডিসি থেকে এসির ক্যালকুলেশনে যদি আমরা নিতে চাই, তখন দেখা যাচ্ছে মানের বা মানের ক্ষেত্রে কম বেশি হওয়ার কারণে বা মানের ভিন্নতা থাকার কারণে মানে আমরা ক্যালকুলেশন করতে অসুবিধার সম্মুখীন হই। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আসলে আরএমএস ভ্যালু ব্যবহার করা হয়, যে এসি কারেন্টের ক্ষেত্রে যে ভোল্টেজ এবং কারেন্ট এর একটা ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু আমরা ব্যবহার করি। অর্থাৎ এসি কারেন্টের আই এবং এসি কারেন্টের ভি, এটা ডিসির সাথে সম্পর্ক রেখে যেন আমরা এই আই এবং ভি ডিসি সূত্রে ব্যবহার করতে পারি, সেরকম সহজ করার জন্য আমরা ইকুইভ্যালেন্ট কিছু রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বের করি। সেটাই হচ্ছে আরএমএস ভ্যালু। এটার একটা সূত্র আছে, সূত্র আশা করি দরকার হবে না, আপনারা জিনিসটা একটু বুঝে রাখলেন। এই গ্রাফটার দিকে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট ওয়েভ, এটা হচ্ছে আমাদের ওয়েভ যেটা, আর এটা হচ্ছে উপরের দিকে আমাদের কারেন্ট ডিনোট করতেছে যে কারেন্টের পরিমাণটা কত। এই পজিশনে হচ্ছে সেই কারেন্টটা পিক পজিশনে আছে, সর্বোচ্চ পজিশনে আছে π/2 পজিশনে, পাই আবার 0 এরকম করে। তো আমাদের কারেন্টের পিক ভ্যালু যেটা হচ্ছে আই ম্যাক্সিমাম। তো এই আই ম্যাক্সিমাম তো হচ্ছে একেবারে কার্ভের একেবারে উপরের পজিশনটা, আবার কার্ভের একেবারে নিচের পজিশনও আছে। তো এই উপর নিচ না ব্যবহার করে আমরা ডিসির মতো যদি চিন্তা করি যে একটা অ্যাভারেজ ভ্যালু, যেটা গড় মান, উপরও না নিচও না, আমরা যে কোনো জিনিসের সর্বোচ্চ এবং সর্বনিম্নর মাঝামাঝি নিলে যে গড় মানটা পাই, সেইটাই হচ্ছে আসলে এখানে এসি এর এই পিক এবং লোয়েস্টের মাঝের যে অংশটা, সেটাই হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু অফ কারেন্ট। এবং সেটা হচ্ছে আরএমএস ভ্যালুটা হচ্ছে 0.707 অফ ম্যাক্সিমাম কারেন্ট। তো এইটা আমার কাছে মনে হয়েছে এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা পড়ে রাখতে পারেন যে এসি কারেন্টের আরএমএস ভ্যালুটা কত, এবং যেটা হচ্ছে ডিসি ভোল্টেজের ক্যালকুলেশন করতে আমাদের হেল্প করবে। এখানে আমি বলে দিছি আসলে যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো এখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নিয়েন। এই কনসেপ্টগুলো আসলে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ডিটেলস আলোচনায় যাওয়া যাচ্ছে না যেহেতু। আর এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে আমার ক্লাস। আমি সবগুলো টপিক একটু একটু হালকা হালকা করে আলোচনা করার চেষ্টা করছি। আসলে অনেক কিছু হয় কি, যে কোনো টপিক্সের উপর যখন হালকা হালকা আলোচনা করতে যায় তখন অনেক গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ জিনিস বাদ পড়ে যায়, এবং খুবই দ্রুত যাওয়ার চেষ্টা আমি করেছি, জানি না তারপরও আমি সময় কভার করতে পারি নাই, হয়তো সময় অনেক বেশি লেগে গেছে। তো এত দ্রুত কভার করতে যে হয়তো অনেক জিনিস ছুটে গেছে বা অনেক জিনিস আমি বলতে পারি নাই, যেটা বলতে পারলে হয়তো জিনিসটা আপনাদের বুঝতে আরো সুবিধা হতো। তো হয়তো অন্য কোনো দিন বা অন্য কোনো সময় এগুলোর উপর ডিটেলস ক্লাস নেওয়ার সুযোগ হবে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।